সবাই বলে এতিমদের কোনো ঠিকানা থাকে না, তাদের কোনো পরিচয় থাকে না। কিন্তু থাক, বেশি কথা বলবো না। শুধু বলতে চাই, আমি জানতাম না আমার এই ছেঁড়া শার্টের নিচে লুকিয়ে আছে হাজার কোটি টাকার এক রাজপুত্র। আমি নয়ন, নাকি হারিয়ে যাওয়া সেই অসহায় ছেলেটে। ভাগ্যের পরিহাসে লেখা আমার এই অদ্ভুত জীবন কাহিনী শুনলে বিশেষ করুন আপনিও থমকে যাবেন। গল্প জোরে থাকুন, আস্তে ধীরে সব বুঝবেন। আমি এখন শুধু নয়ন, আর আমার সাথে আছে আমার গার্লফ্রেন্ড, যাকে চাইলেও কোনোদিন কষ্ট দিতে পারবো না। মিরপুর আগারগাঁওয়ের এক মেলাতে আমি আর মেহের, মানে আমার গার্লফ্রেন্ড, ঘুরতে এসেছে। হঠাৎ মেহের রাগী গলায় বলে, আল্লাহ, এই দেশে মানুষের কি কোনো কাজ কাম নাই? সবাইকে আজকে এই মেলাতেই চলে আসছে। আমার তো মনে হচ্ছে দম বন্ধ হয়ে মরেই যাব। এই যে ভাই, একটু দেখে হাঁটুন না, আমার অন্যায় পাড়া দিয়ে তো ছিঁড়েই ফেললেন। এবার নয়নের দিকে ফিরে রাগে গলায় বলে, আর তুমি তুমি তো একটা মূর্তির মতো দাঁড়িয়ে আছো। কেউ যে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে সেই দিকে তোমার কোনো খেয়াল আছে? নাকি তোমার ওই অফিসের ফাইলের হিসাব এখনো মাথায় ঘুরছে? আরে না, ফাইলের হিসাব হবে কেন? আমি তো খেয়াল রাখছি। কিন্তু ভিড়টা দেখছ, আজকে শুক্রবার, তাই মানুষ বেশি। চলো, ওই দিকটা একটু ফাঁকা আছে, ওখানে গিয়ে দাঁড়াই। ফাঁকা মানে ওই ডাস্টবিনের পাশে গিয়ে দাঁড়াবো? তোমার রোমান্সের রুচি দিন দিন মাটির নিচে চলে যাচ্ছে নয়ন। সেই দিন রিকশায় বললাম হাতির ঝিল যাব, তুমি নিয়ে গেলে কারওয়ান বাজার, মাছের আড়তের সামনে দিয়ে। গন্ধে আমার জান বের হয়ে যাচ্ছিল। আর তুমি বলছিলে মেহের দেখো মাছগুলো কত ফ্রেশ। মানে সিরিয়াসলি, মাছের ফ্রেশনেস দিয়ে আমি কি করব? আমি কি মাছ ভাজবো? হঠাৎ চোখ বড় বড় করে বলে, আই নয়ন, নয়ন, দেখো দেখো, নাগরদোলা। ও মাই গড, চলো চলো আমরা নাগরদোলায় উঠবো, প্লিজ প্লিজ প্লিজ। মেহের, নাগরদোলা পাতে অন্য কিছুতে চড়ো। ওই যে ড্রাগন ট্রেন আছে আর মেরি গো রাউন্ড, নাগরদোলাটা অনেক উঁচুতে ওঠে, আমার মাথা ঘোরায়, তুমি তো জানো। আবার আবার শুরু হলো তোমার ন্যাকামি। একটা জোয়ান ছেলে, সে বলে নাগরদোলে উঠলে মাথা ঘোরায়। আমার কাজিন রিফাতের ছেলেটা, বয়স মাত্র 5 বছর, ও তো গত বছর মেলায় এসে নাগরদোলায় চড়লো। আর তুমি, ছি নয়ন ছি, মানুষ শুনলে হাসবে। চলো তো, কিচ্ছু হবে না, আমি আছি তো। ভয় পেলে আমার হাত ধরে থাকো। কিন্তু আজকে আমি উঠবই। আমার অনেক দিনের শখ আকাশ থেকে মেলা দেখবো। মেহের প্লিজ, আমার হাইট ফোবিয়া আছে। গতবার ফ্যান্টাসি কিংডমে গিয়ে কি অবস্থা হয়েছিল মনে নেই? রোলার কোস্টার ওঠার পর আমি প্রায় সেন্সলেস হয়ে গিয়েছিলাম। তখন তো আমাকে সামনে থেকে তোমার আইসক্রিমটাই পড়ে গেল। আজও কি চাও সবার সামনে বমি করে দেই? তার চেয়ে চলো আমরা মাটির জিনিস দেখি। মাটির জিনিস ভালো, রিস্ক নেই। তুমি একটা বোরিং মানুষ, খ্যাত মাটির মানুষ মাটির জিনিসই দেখবে। কেন যে তোমার সাথে প্রেম করতে গেলাম। আচ্ছা থাক, ওটা লাগবে না। তোমার সাথে এসে আমার শখটাই মাটি হয়ে গেল। বিয়ের পর যদি আমাকে হানিমুনে কক্সবাজার না নিয়ে সুন্দরবনে নিয়ে যাও বাঘ দেখাতে, আমি কিন্তু সেই দিনই ডিভোর্স দিয়ে বাপের বাড়ি চলে আসবো বলে দিলাম। তারা সামনের দিকে হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে গিয়ে মিহির বলে, আচ্ছা শোনো, এই বাচ্চাটার হাতের বেলুনটা দেখেছো তো? লাল রঙের হার্ট শেপ বেলুন। হ্যাঁ দেখেছি, সুন্দর। সুন্দর তো বুঝলাম, কিন্তু তোমার কি মনে আছে ছোটবেলায় আমার একবার এমন একটা বেলুন ছিল, মেজু মামা কিনে দিয়েছিল। আমি সারাদিন ওটা বুকে জড়িয়ে রেখেছিলাম। রাতে ঘুমানোর সময় পাশে রেখে শুয়েছি। সকালে উঠে দেখি ওটা চুপসে একদম শুকনো মরিচের মতো হয়ে গেছে। আমি সে কি কান্না। আম্মু তখন আমাকে ভুলালো যে বেলুন নাকি রাতে তার মায়ের কাছে চলে গেছে। আমি গাধা, সেটাও বিশ্বাস করেছিলাম। সে হঠাৎ নিজের গালে হাত দিয়ে বলে, ইস নয়ন, আমার গালে কি অনেক ধুলো জমেছে? হাতে দিলে কেমন খসখসে লাগছে। এই মেলায় এত ধুলো কেন বলো তো? মেয়র সাহেব কি পানি ছিটায় না রাস্তায়? আমার স্কিনটা জাস্ট শেষ হয়ে গেল। বাসায় গিয়ে আবার ফেস প্যাক লাগাতে হবে। উফ, জীবনটাই প্যারা। এত চিন্তা করো না তো, সামান্য ধুলো, পরিষ্কার হয়ে যাবে। এই যে টিস্যু, মুছে দিচ্ছি। এখন ঠিক আছে? ঠিক আছে। তুমি মাঝে মাঝে এমন কেয়ারিং ভাব নাও না, আমার খুব রাগ লাগে, আবার ভালোও লাগে। কিন্তু টিস্যুটা কি ফ্রেশ ছিল, নাকি ওটা দিয়ে সকালে অফিসের টেবিল মুছেছ? তোমার তো কোনো ঠিক নাই।
ছেলেদের প্যাকেটের টিস্যু আর ডাস্টবিনের কাগজ দুটোর মধ্যে কোনো পার্থক্য থাকে না। একদম নতুন, প্যাকেট থেকে বের করা। বিশেষ না হলে প্যাকেট দেখাবো? থাক, দেখাতে হবে না। চলো ফুচকা খাবো, আমার জিভে জল চলে আসছে। কিন্তু খবরদার, কিন্তু তেঁতুল পানিটা মিনারেল ওয়াটার কিনা তা জিজ্ঞাসা করে নিবা। গতবার নিউ মার্কেটের সামনে ফুচকা খেয়ে আমার যা অবস্থা হয়েছিল, 3 দিন বাথরুমে কাটাতে হয়েছে আমার। আম্মু তো ভেবেছিল আমার কলেরা হয়েছে। কি যে একটা লজ্জা। ডাক্তার আঙ্কেল এসে আমাকে স্যালাইন দিচ্ছে, আর আমি ভাবছি, ইস, কালকে তো ভার্সিটিতে প্রেজেন্টেশন আছে। নয়ন আর মিহির ফুচকার দোকানের দিকে এগোয়। ঠিক সেই মুহূর্তেই তাদের থেকে মাত্র 5 হাত দূরে দাঁড়িয়ে আছেন ডিটেকটিভ রাশেদ। তার পরনে একটা ধূসর রঙের জ্যাকেট, হাতে এক তারা পুরনো ছবি। রাশেদ একটা খেলনার দোকানের সামনে দাঁড়িয়ে দোকানদারের সাথে কথা বলছেন। এই, একটু ভালো করে দেখেন তো ছবিটা। এই ছেলেটাকে কখনো এই এলাকায় বা মেলায় দেখেছেন? 18 থেকে 19 বছর আগে হারিয়ে গিয়েছিল, এখন বয়স 25-এর মতো হবে। গায়ের রং উজ্জ্বল শ্যামলা, ভালো করে দেখেন। স্যার, এই মেলায় তো হাজার হাজার পোলাপান আসে, কার মুখ মনে রাখবো কোন? আর এই ছবি তো বাচ্চার ছবি, এখন বড় হয়ে কেমন হয়েছে কেমনে বুঝবো? তবে গতকাল একটা ছেলে আসছিল, চেহারায় একটু মিল আছে, কিন্তু সে তো কানের দুল পড়ছে। এই ছবিটাতে তো নাই। না, আমার টার্গেট কানে দুল পড়ে না। আচ্ছা ঠিক আছে, এই নাম্বারটা রাখেন। যদি সন্দেহজনক কাউকে দেখেন আমাকে জানাবেন। আসলে চৌধুরী সাহেব খুব অসুস্থ, ছেলেটাকে না পেয়ে। রাশেদের কথা শেষ হওয়ার আগের পাশের ফুচকার দোকান থেকে মিহিরের গলার আওয়াজ ভেসে আসে। রাশেদ একবার পেছনে তাকান, কিন্তু ভিড়ের কারণে কাউকে স্পষ্ট দেখতে পান না। মিহির ফুচকার বাটি হাতে নিয়ে চিৎকার করে বলে, ও মামা, এটা কি দিলেন? এটা কি আপনি টক বলেন? এটা তো মনে হচ্ছে চিনির শরবত। আমি কি আপনাকে মিষ্টি ফুচকা দিতে বলেছি? ঝাল কোথায়? মরিচ কি বাংলাদেশে নিষিদ্ধ হয়ে গেছে? আর এই যে আলুটা, এটা কি গতকালে সিদ্ধ করা? কেমন যেন গন্ধ লাগছে। মেহের, আস্তে, সবাই তাকাচ্ছে। ডক্টর ঠিকই আছে, তুমি বেশি ঝাল খাও তাই তোমার কাছে মিষ্টি লাগছে। মামা, ওকে আর একটু কাঁচামরিচ কচি দিন তো। তুমি চুপ করো তো। তুমি তো পচা জিনিসও অমৃত বলে খেয়ে ফেলো। সেদিন যে বাসি বিরিয়ানি খেয়ে বললে, বাহ, দারুণ টেস্ট। আমি বুঝি না। মামা শোনেন, এই ফুচকায় যদি আমি সন্তুষ্ট না হই, আমি কিন্তু আপনার নামে ভোক্তা অধিকারে মামলা করব না, সোজা ফেসবুকে লাইভ করব। আমার ফ্রেন্ড লিস্টে কিন্তু 5,000 ফ্রেন্ড, সবাই এসে আপনার দোকান ঘেরাও করবে, তখন বুঝবেন। নানা পা, রাগ করবেন না, আমি স্পেশাল বোম্বাই মরিচের আচার দিচ্ছি, একদম অরিজিনাল। এই নেন, খেয়ে দেখেন। ডিটেকটিভ রাশেদ ফুচকার দোকানের দিকে এক কদম এগিয়ে আসেন। তার মনে হয় পরিচিত কোনো কণ্ঠস্বর। কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা ঢোলের বাদ্যি বাজিয়ে একটা লোক মেলার ভেতর দিয়ে শোভাযাত্রা নিয়েছে। ঢোলের প্রচণ্ড শব্দে রাশেদ আর কিছু শুনতে পান না। নিথুর, এই মেলার আওয়াজে কান ঝালাপালা হয়ে গেল। মনে হয় ভুল শুনেছি। যাই, ওই পশ্চিম পাশের গেটটাতে একটু খোঁজ নিই। রাশেদ উল্টো দিকে ঘুরে ভিড়ের মধ্যে মিশে যান। নয়ন ফুচকার বাটিটা মিহিরের হাত থেকে নিয়ে তাকে খাইয়ে দিতে যায়। উফ, ঝাল ঝাল। উফ, পানি দাও, পানি দাও, পানি দাও। নয়ন, তুমি কি আমাকে মেরে ফেলার প্ল্যান করেছো? মামা, কি মরিচ দিল এটা? আমার কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। আল্লাহ, আমি মরেই গেলাম গো। পানি দাও, পানি দাও না কেন? তুমি কি বোতলের ছিপি খুলতে পারো না? ইঞ্জিনিয়ারিং পড়েছো কি করতে, হ্যাঁ? এই নাও, খাও। তোমাকে বললাম বেশি ঝাল নিও না, শুনলে না তো? এখন কেমন লাগছে? তুমি একটা নির্দয় লোক। নয়ন, আমি ঝালে মরে যাচ্ছি, আর তুমি আমাকে জ্ঞান দিচ্ছ। তোমার উচিত ছিল মামাকে ধমক দেওয়া, কিন্তু তুমি তো সেটা করবে না। তুমি তো খুব ভদ্রলোক। উফ, জিহ্বাটা গেল গো গেল। শোনো, এখন আমাকে আইসক্রিম খাওয়াতে হবে, ভ্যানিলা না, চকোবার। আর যদি বলো আইসক্রিম খেলে ঠান্ডা লাগবে, তাহলে কিন্তু এই পানির বোতল তোমার মাথায় ভাঙবো। আচ্ছা বাবা, চলো আইসক্রিমই খাবো, কিন্তু তার আগে চলো একটু ওই মাটির ব্যাংকের দোকানটা দেখে। আমার একটা ব্যাংক কেনা দরকার। মাটির ব্যাংক? তুমি কি এখন টাকা জমানো শুরু করবে? কেন, আমাদের কি বিয়ের বাজেট কম পড়েছে? শোনো, আমি কিন্তু আগেই বলেছি, আমার বিয়ের শাড়িটা মিরপুর বেনারসি পল্লী থেকে নিতে হবে। আর গায়ে হলুদে আমি কাঁচা ফুলের গহনা পরবো। প্লাস্টিকের ফুল আনলে আমি কিন্তু স্টেজে উঠবো না।
আর হ্যাঁ, তোমার ওই গিফটটা বন্ধুদের বলবা, গিফট যেন ভালো হয়। গতবার সুমির বিয়েতে ওরা 6 জন মিলে একটা দেয়াল ঘড়ি দিয়েছে। মানে সিরিয়াসলি, দেয়াল ঘড়ি? এখন কি কেউ সময় দেখার জন্য দেয়াল ঘড়ি ব্যবহার করে? মোবাইলে তো সময় দেখা যায়। আরে না, বিয়ের জন্য না, এমনি খুচরো পয়সাগুলো পকেটে থাকলে খরচ হয়ে যায়, তাই ভাবলাম জমাই। আর বিয়ের কথা যখন বললে, তোমার বাবা কি রাজি হবেন আমার মতো এতিম ছেলের সাথে তোমার বিয়ে দিতে? আমার তো কোনো পরিচয় নেই মেহের, না আছে বাবা মায়ের নাম, না আছে বড় কোনো বংশমর্যাদা। আমি তো এতিমখানায় বড় হয়েছে। ওই দেখো, ওই মেয়েটা কি সুন্দর একটা গাজরা পরেছে। চলো তো, আমাকে একটা গাজরা কিনে দাও। আর আব্বুর কথা বাদ দাও, আব্বু একটু রাগী, কিন্তু আমি ম্যানেজ করে নেব। আর বংশ দিয়ে কি হয়? মানুষ কি বংশ ধুয়ে পানি খায়? তুমি ভালো, তুমি আমাকে ভালোবাসো, এটাই তো বড় পরিচয়। আর যদি আব্বু রাজি না হয়, কাজী অফিস তো আছে, পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলবো। আর সাক্ষী হিসেবে তোমার এতিমখানার কয়েকজন বজ্জাত বন্ধু তো আছে। চলো তো এখন, সেন্টিমেন্টাল ডায়লগ দিও না, আমার আইসক্রিম খাওয়ার মুহূর্তে নষ্ট হয়ে যাচ্ছে। মিহির নয়নের হাত ধরে টানতে টানতে আইসক্রিমের দোকানের দিকে নিয়েছে। নয়ন মিহিরের হাসি মুখের দিকে তাকিয়ে থাকে। সে জানে না তার আসল পরিচয় এবং বংশমর্যাদা এই মেলার ভিড়েই কোথাও লুকিয়ে আছে, যা তাকে খুঁজছে। আর মিহির জানে না সে যার হাত ধরে আছে সে আসলে এই শহরের অন্যতম শ্রেষ্ঠ ধনী পরিবারের রাজপুত্র। এই যে মামা, 2টা চকোবার দেন। আর শোনেন, আইসক্রিম কি গলে গেছে? ফ্রিজ কি ঠিকমতো চলে নাকি কারেন্ট নাই? গলে গেলে কিন্তু টাকা দেব না। নয়ন, তুমি কি জানো, ছোটবেলায় আমি ভাবতাম আইসক্রিমওয়ালারা আইসক্রিমের কাঠির নিচে টাকা লুকিয়ে রাখে। আমি একবার 10টা আইসক্রিম খেয়েছিলাম শুধু টাকার লোভে। শেষে ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে গিয়েছিল। আম্মু যা পিটানি দিয়েছিল না, উফ, মনে পড়লে এখনো পিঠ জ্বলে। তোমার ছোটবেলার গল্প শুনে মনে হয় তুমি একটা ডন ছিলে। আচ্ছা, আইসক্রিমটা নাও, গলে যাচ্ছে তো। গলে যাবে কেন? আমি কি এত স্লো খাই? আর তুমি হাসছো কেন? আমাকে মার খাওয়ার গল্প শুনে তোমার খুব মজা লাগছে না? দাঁড়ো, বিয়ের পর তোমাকে যখন ঝাড়ু দিয়ে দৌড়ানি দেব, তখন বুঝবে মজা কারে কয়। আচ্ছা ম্যাডাম, আপনার দৌড়ানি খেতে আমি সর্বদাই প্রস্তুত। আচ্ছা শোনো, এখান থেকে বের হয়ে কিন্তু রিক্সা পাওয়া যাবে না। চলো, আগারগাঁও মেঘটু স্টেশনের দিকে দাঁড়ায়। মেঘটুতে ভিড় হবে, কিন্তু এসি তো আছে। এই গরমে বাসে ওঠার চেয়ে মেঘটুতে দাঁড়িয়ে থাকাও ভালো। তোমার কি মেট্রো কার্ড আছে, নাকি সেটাও আমাকে রিসার্চ করে দিতে হবে? কার্ডে টাকা আছে, আর না থাকলে সমস্যা নেই, হেঁটে যাব। হাঁটলে শরীর ভালো থাকে। হেঁটে যাব মিরপুর পর্যন্ত? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমাকে মেরে ফেলার নতুন ফোন দিয়ে এটা? আমার হিল জুতার 12টা বেজে যাবে। একদম চুপ, আমরা মেট্রোতেই যাব। আর শোনো, কালকে কিন্তু আমার জন্য সেই নীল শার্টটা পরে অফিসে আসবা। অন্য কোনো কালার পরলে আমি তোমার সাথে লাঞ্চ করব না বলে দিলাম। তারা কথা বলতে বলতে মেলার ভিড় ঠেলে প্রস্থান গেটের দিকে এগোয়। পেছনে ডিটেকটিভ রাশেদ আবার সেই ফুচকাওয়ালার কাছে ফিরে আসেন। এই যে ভাই, একটু আগে এখানে একটা ছেলে আর একটা মেয়ে ঝগড়া করছিল না? মেয়েটা খুব চিল্লাচিল্লি করছিল, ছেলেটার পরনে কি চেক শার্ট ছিল? হ্যাঁ স্যার, ছিল তো। মেয়েটা তো আবার মাথা ধইরা ফেলাইছে বকবক কইরা, কিন্তু তারা তো চলে গেল ওইদিকে। ধুর, মিস হয়ে গেল। ছেলেটার গলার আওয়াজটা খুব চেনা চেনা লাগছিল। রাশেদ ভিড়ের মধ্যে দৌড় শুরু করেন, কিন্তু ততক্ষণে নয়ন আর মেহের অন্যদিকে চলে যায়। নিয়তি তাদের এখনো মুখোমুখি করতে চায় না। এই হলো গল্পের নায়ক নয়ন আর নায়িকা মেহের। নয়ন এতিমখানায় বড় হয়েছে। সে কে বা তার বাবা মা কে তার সে জানা নেই। মেহেরের সাথে তার পরিচয় প্রায় 12 বছর। নয়ন যে এতিমখানায় পড়াশোনা করত বা থাকতো, সেখানে গ্রামের অন্যান্য ছাত্রছাত্রীরাও পড়াশোনা করত। সেখান থেকে তাদের পরিচয়, প্রথমে বন্ধুত্ব, তারপর ভালোবাসা। কিন্তু এই ভালোবাসা কি শেষ অবধি থাকবে? সেটাই হলো প্রশ্ন। আর ডিটেকটিভ রাশেদের পরিচয় আস্তে ধীরে পাবেন। চলুন গল্পে ফেরা যাক। মেলার ভিড় ঠেলে আইসক্রিম খেতে খেতে তারা এনজিওগুলোর স্টলের দিকে আসে। এখানে একটা স্টলের নাম ছায়াতল। এতিম ও পথ শিশুদের জন্য ফান্ড কালেকশন চলছে। স্টলের দায়িত্বে থাকা মাঝবয়সী ভদ্রলোক নাম রফিক সাহেব। ঘরমাক্ত কলেবরে একটা বড় খাতা ক্যালকুলেটর নিয়ে হিমশিম খাচ্ছেন। সামনে কয়েকজন ডোনার দাঁড়িয়ে আছেন রশিদের অপেক্ষায়। উফ, এই আইসক্রিমটা না একদম গলে হাতে মাখামাখি হয়ে যাচ্ছে। টিস্যু দাও তো জলদি। দিচ্ছি, দাঁড়াও। দাঁড়াবে কেন? গলে তো জামাই পড়বে।
তুমি এত স্লো কেন নয়ন? রিক্সা ওঠার সময় স্লো, নামার সময় স্লো, টিস্যু বের করতেও স্লো। এখনো বুড়ো হওনি নাকি? নাও, আর চিল্লাপাল্লা করো না। ওই দেখো, ওই আঙ্কেলটা কেমন বিপদে পড়েছে মনে হচ্ছে। কার কথা বলছো? ওই ডোনেশন বক্সের লোকটা? দূর, ওনারা তো সারাদিন হিসাবই করে। তুমি এদিকে তাকাও, আমার ঠোঁটে কি আইসক্রিম লেগেছে দেখো তো। না, লাগেনি। চলো তো দেখি ব্যাপারটা কি। নয়ন কৌতূহলী হয়ে এগিয়েছে। রফিক সাহেব ক্যালকুলেটরে বারবার টিপছেন, কিন্তু হিসেব মিলছে না। একজন টোনার অধৈর্য হয়ে বলছেন, ভাই তাড়াতাড়ি করেন, আমার তাড়া আছে। ধুর চাই, ৩৫ জনের খাবার, প্রতি প্লেট ১৮০ টাকা, তার সাথে ভ্যাট 7.5%, আবার ডিসকাউন্ট 12%। ক্যালকুলেটরটা কি নষ্ট হলো নাকি? ৫,৯২২ টাকা। হ্যাঁ, কি বললেন? আপনার টোটাল অ্যামাউন্ট ৫,৯২২ টাকা হবে আঙ্কেল। ৩৫ গুণ ১৮০ মাইনাস 12% ডিসকাউন্ট প্লাস 7.5% ভ্যাট, রাউন্ড ফিগারে ৫,৯২২ টাকা। আপনি আপনি শিওর? আমি তো ক্যালকুলেটরই মেলাতে পারছি না। আই নয়ন, তুমি আবার এখানে পণ্ডিতি করতে আসছো কেন? চলো তো। আঙ্কেল, ও কিচ্ছু পারে না, এমনি আন্তাজে বলেছে। আন্দাজে না মেহের। আঙ্কেল, আপনি ক্যালকুলেটরে চেক করেন। ৫,৫৪০ টাকা আসে ডিসকাউন্টের পর, তার সাথে ৪১৫ টাকা ভ্যাট যোগ করেন। রফিক সাহেব দ্রুত হাতে ক্যালকুলেটর চাপলেন। ডিসপ্লেতে ঠিক ৫,৯২২ সংখ্যাটি ভেসে উঠল। তিনি হাঁ করে নয়নের দিকে তাকিয়ে রইলেন। বাবা, তুমি তো সাংঘাতিক। আমি গত ১০ মিনিট ধরে এটা মেলাতে পারছিলাম না, তুমি মুখের কথা সব বের করে দিলে। তুমি কি গণিতের ছাত্র? না আঙ্কেল, আমি কমার্সে পড়েছি ঠিকই, কিন্তু জানি না, সংখ্যাগুলো দেখলেই মাথা অটোমেটিক হিসেব চলে আসে। মনে হয় চোখের সামনে ভাসছে। কি? তুমি কি রোবট নাকি এলিয়েন? সেই দিন রিক্সা ভাড়া ২০ টাকা কম দিতে গিয়ে আধা ঘন্টা ঝগড়া করলা, আর এখন সেকেন্ডের মধ্যে ভ্যাট ট্যাক্স বের করে দিচ্ছ। আরে ওটা তো এমনি মাথায় এলো হুট করে। হুট করে মাথায় আসবে কেন? তোমার মাথায় কি ক্যালকুলেটর ফিট করা আছে? নাকি তুমি লুকিয়ে লুকিয়ে ব্যাংকের চাকরির প্রিপারেশন নিচ্ছ আর আমাকে বলো নাই? হুম হুম। আরে না বাবা, চলো তো এখান থেকে। আঙ্কেল, আসছে। রফিক সাহেব মুগ্ধ হয়ে ছেলেটার যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকেন। নয়ন আর মেহের ভিড় কাটিয়ে একটু ফাঁকা জায়গায় এসে দাঁড়ায়। শোনো, তোমার ওই হিউম্যান ক্যালকুলেটর ব্রেন দিয়ে কি সংসার চালানো যাবে, নাকি শুধু মানুষের উপকারই করবা? মানে হলো, কালকে যে পেঁয়াজের দাম বাড়লো, সেটা কি তোমার ওই মাথায় ঢুকেছে, নাকি ভ্যাট ট্যাক্স নিয়ে বিজি ছিলা? আমার কিন্তু হিসাব করে চলতে ভালো লাগে না। আমি চাইবো শাড়ি, তুমি যদি তখন ক্যালকুলেটর বের করে বলো মেহের এখন বাজেট নাই, ভ্যাট বেশি, তাহলে কিন্তু এই ক্যালকুলেটর আমি ভেঙে ফেলবো। ভাঙা লাগবে না, তোমার শাড়ির বাজেট আমি আলাদা করেই রাখবো, ভ্যাট ছাড়াই। হাসছে আমার বড়লোক জামাই, পকেটে তো ফুচকা খাওয়ার টাকাই থাকে না, সে নাকি শাড়ি দিবে। শোনো, আমাকে যদি প্রতি ঈদে 2টা করে শাড়ি না দাও, তাহলে আমি কিন্তু বাপের বাড়ি গিয়ে বসে থাকবো। থাকবা, সমস্যা কি? আমি গিয়ে নিয়ে আসবো। মেহের নয়নের বাহুতে আলতো চিমটি কেটে বলে, ওরে আমার রোমান্টিক হিরো, নিয়ে আসবা। আব্বু যদি লাঠি নিয়ে বের হয়? হুম হুম। তাহলে দৌড় দেব, তুমি তো জানো আমি দৌড়ে ফাস্ট। হ্যাঁ, বিপদ দেখলেই তো পালাও, ভিতর ডিম একটা। আচ্ছা শোনো, চলো ওই চুড়ির দোকানটায়। আমার কাচের চুড়িগুলো শব্দ করছে না কেন দেখো তো, ভেজাল দিল নাকি? শব্দ করছে তো, তুমি শুনতে পাচ্ছ না ভিড়ের কারণে। তুমি চুপ করো, আমি যা বলবো তাই হবে, চলো। মেহের নয়নের হাত ধরে টানতে টানতে নিয়েছে। নয়নের খুব সাধারণ একটা শার্ট, সাধারণ একটা জীবন, অথচ তার মস্তিষ্কে নিউরনে খেলা করছে হাজার কোটি টাকার বিজনেসের জটিল সমীকরণ, যা সে নিজেও জানে না। অন্যদিকে চৌধুরী ভিলা, গুলশান 2, গুলশানের আলিশান ডুপ্লেক্স বাড়ি। বাড়ির ড্রয়িং রুমে পিনপতন নীরবতা। সোফায় আছোয়া হয়ে আছেন দেশের অন্যতম শীর্ষধনী আরমান চৌধুরী। তার বুকে হাত, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। পাশে বসে আছেন তার স্ত্রী রেহিনা চৌধুরী, চোখে জল। ফ্যামিলি ডাক্তার জহির সাহেব ব্লাড প্রেশার মাপছেন। ডাক্তার সাহেব, হয়েছে ওনার? সকাল থেকেই তো ভালো ছিলেন, হঠাৎ করে এমন হলো কেন? ভাবি, ভয়ের কিছু নেই, প্রেশারটা একটু হাই হয়ে গেছে। আরমান ভাই, আপনাকে না বলেছি টেনশন কম করতে? এভাবে চলে তো হার্টে অ্যাটাক পড়বেই। টেনশন করবো না জহির, আজ 18 বছর হয়ে গেল আমার আয়ান নেই আমার বুকে।
আজকের এই দিনেই তো মেলায় হারিয়ে গিয়েছিল। আমার বুকের ভেতরটা চলে যাচ্ছে রেহানা। মনে হচ্ছে আমার ছেলেটা কোথাও খুব কষ্টে আছে। তুমি শান্ত হও প্লিজ। আল্লাহ আছেন, তিনি ঠিকই আমাদের ছেলেকে ফিরিয়ে দেবেন। আমি কাল রাতে স্বপ্ন দেখেছি আমাদের আয়ার ফিরে এসেছে, বড় হয়েছে, দেখতে একদম তোমার মতো হয়েছে। স্বপ্ন? 18 বছর ধরে শুধু স্বপ্নই দেখে আসছি রেহানা, বাস্তবে তো কিছুই পেলাম না। আমার এত টাকা, এত সম্পদ সব কার জন্য? যদি আমার ছেলেটাই না থাকে, তাহলে এই চৌধুরী গ্রুপ দিয়ে আমি কি করব? আগুন লাগিয়ে দাও সব কিছুতে। আরমান ভাই শান্ত হন, উত্তেজিত হবেন না। এই ইঞ্জেকশনটা দিচ্ছি, একটু ঘুম দরকার আপনার। ওগো চুপ করো, দেখো ডাক্তার সাহেব কি বলছেন। রাশেদ সাহেবকে ফোন দিয়েছিলে, কোনো খবর আছে? রাশেদ? রাশেদ তো অপদার্থ। কত টাকা দিলাম, কত বছর ধরে খুঁজছি, কিছুই পায় না। আমার মনে হয় ও মিথ্যা আশ্বাস দিচ্ছে। নিরাশ হয়েও না, আল্লাহ চাইলে সব সম্ভব। তুমি একটু ঘুমানোর চেষ্টা করো। ঘুম আসে না রেহানা। চোখ বন্ধ করলেই দেখি ছোট্ট আয়ান হাত বাড়িয়ে আমাকে ডাকছে, বাবা, ও বাবা। আমি ধরতে যাই, ও মিলিয়ে যায়। আজ আজ কেন জানি মনে হচ্ছে ও আমার খুব কাছেই আছে। আমার খুব অস্থির লাগছে। আরমান চৌধুরীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। ডাক্তার জহির সিরিঞ্জ হাতে তৈরি হচ্ছে। জানালার বাইরে গুলশানের ঝকঝকে রাস্তা, কিন্তু এই প্রাসাদের ভেতরের হাহাকার কেউ শুনতে পায় না। ঠিক এই সময় কয়েক কিলোমিটার দূরে মেলায় নয়ন হঠাৎ বুকে হাত নিয়ে দাঁড়িয়ে পড়ে। মেহের ছুরি পছন্দ করতে করতে বলে, এই নয়ন, দেখো তো নীলটা ভালো নাকি লালটা? নয়ন, কি হলো? অমন করে দাঁড়িয়ে আছো কেন? আই। জানি না মেহের, হঠাৎ বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। খুব অস্থির লাগছে। অস্থির লাগবে কেন? গ্যাস্ট্রিক। তোমাকে বললাম না ওই ঝালমুড়িটা খেও না, এখন বোঝো ঠেলা। দাঁড়ো, আমার ব্যাগে অ্যান্টাসিড আছে কিনা দেখি। সে ব্যাগে খুঁজতে খুঁজতে বিড়বিড় করে, ছেলেরা যে কেন কথা শোনে না, নিজের শরীর নিয়ে কোনো যত্নই নেই। এখন যদি তুমি অসুস্থ হয়ে পড়ো, আমি একা একা বাসে যাব কেমনে? গ্যাস্ট্রিক না মেহের, মনে হলো কেউ যেন খুব আপন কেউ আমাকে ডাকছে। খুব কষ্টের ডাক। আপন কেউ ডাকছে না? জিন ভূত ধরলো নাকি তোমাকে? এই ভর দুপুরে মেলায় ভূত আসবে কোথা থেকে? তুমি না বড্ড বেশি কল্পনা করো। চলো একটা 7 আপ খাই, সব ঠিক হয়ে যাবে। ঢেকুর তুললেই দেখবা ভূত পালিয়েছে। হয়তো তাই, চলো। নয়ন জানে না এই অস্থিরতা গ্যাস্ট্রিকের নয়, এই অস্থিরতা রক্তের টানের। যে বাবা গুলশানে শুয়ে কাতরাচ্ছে, তার স্পন্দন অজান্তে নয়নের হৃদয়ে আঘাত করছে। নিয়তির সুতো তাদের অদৃশ্যভাবে বেঁধে রেখেছে, যে শীঘ্রই আগে ঝড়ে উন্মোচিত হবে। রাত 10টা, গুলশানের আলিশান চৌধুরী ভিলার দোতলায় দক্ষিণ কোণের ঘরটা গত 18 বছর ধরে তালাবদ্ধ থাকে না, আবার খুব একটা খোলেও না। ঘরটা আয়ানে, সেখানে ধুলো জমতে দেওয়া হয় না। রেহানা চৌধুরী মেঝের কার্পেটে বসে একটা ভাঙা রিমোট কন্ট্রোল গাড়ি হাতে নিয়ে এক দৃষ্টিতে তাকিয়েছেন। গাড়ির চাকায় এখন 18 বছর আগের শুকিয়ে যাওয়া কাদা লেগে আছে। ঘরের এসি চলছে শো শো শব্দে, কিন্তু রেহানা চৌধুরীর কপালে বিন্দু বিন্দু ঘাম। আরমান চৌধুরী দরজার সামনে এসে দাঁড়ান। ইঞ্জেকশনের পর তিনি কিছুটা সুস্থ। রেহানা, আবার শুরু করলে এসব? তুমি কি চাও? আমার প্রেশারটা 200 গিয়ে ঠিক হোক। ওঠো এখান থেকে। আরমান, এই খেলনা গাড়িটা মনে আছে তোমার? আয়ানের 5ম জন্মদিনে তুমি কিনে দিয়েছিলে। ও এটা চালাতে গিয়ে ড্রয়িং রুমের ওই বড় নীল ফুলদানিটা ভেঙে ফেলেছিল। তুমি কি রাগটাই না করেছিলে? ও ভয়ে আমার শাড়ির আঁচলের নিচে লুকিয়েছিল। আজ আজ আমার সে আঁচলটা খুব খালি লাগছে আরমান। ওই একটা দিনের কথা আর কতবার মনে করবে তুমি? রাগ করেছিলাম কারণ ওটা শাসন ছিল, কিন্তু আমি কি জানতাম ওই দিনটাই ওর সাথে আমার শেষ স্বাভাবিক দিন হবে। রেহানা প্লিজ, নিজেকে আর কষ্ট দিও না। এই খেলনাগুলো এখন শুধুই প্লাস্টিক, এগুলোর মধ্যে প্রাণ নেই। প্রাণ নেই তুমি বললেই হলো? আমি স্পর্শ করতে পারছি আমার ছেলেকে। এই গাড়িতে, ওই দোলনায়, পড়ার টেবিলে, সবখানে আমার আয়ান আছে। 18 বছর, আরমান 18টা বছর। ড্রাইভার কাশেম ওই একটা ভুল,
আমি আজও ভুলতে পারি না কেন সে গাড়িটা মেলায় অত ভিড়ের মধ্যে থামালো। কেন আমি ওর হাতটা মাত্র 2 সেকেন্ডের জন্য ছেড়েছিলাম পার্স থেকে টিস্যু বের করতে। আমার বাচ্চাটা, আমার কলিজার টুকরাটা ভিড়ের মধ্যে মা মা বলে কত কেঁদেছিল। হয়তো ও হয়তো এখনো আমাকেই খুঁজছে। আরমান, রেহানা শান্ত হও। কাসেমকে আমি শাস্তি দিয়েছি, তাকে জেল খাটিয়েছি, কিন্তু তাতে কি আমার ছেলে ফিরে এসেছে? আসেনি। আমরা পুলিশ লাগিয়েছি, র্যাব লাগিয়েছি, পেপার বিজ্ঞাপন দিয়েছি, যা করার সব করেছি, কিন্তু আল্লাহ হয়তো চাননি। আল্লাহ চাইনি বলো না, আল্লাহ পরীক্ষা নিচ্ছেন আমাদের। কিন্তু আজ আজ আমার মন বলছে সে পরীক্ষার শেষ সময় এসেছে। সকাল থেকে আমার বাম চোখের পাতাটা সামনে লাফাচ্ছে। আরমান, গ্রামের দাদি নানিরা বলতেন বাম চোখ লাফালে নাকি হারানো ধন ফিরে আসে। আমার মনে হচ্ছে ও আসছে। ও হয়তো আমার খুব কাছে, হয়তো এই ঢাকা শহরে ও শ্বাস নিচ্ছে। ঠিক এ সময় দরজায় নক করার শব্দ হয়। বাড়ির কেয়ারটেকার মাথা নিচু করে এসে দাঁড়ায়। স্যার, রাশেদ সাহেব এসেছেন, ড্রয়িং রুমে বসেছেন। ওকে বসতে বলো, আমি আসছি। রেহানা তুমি রেস্ট নাও, আমি দেখছি অপদার্থটা আজ কি খবর নিয়ে এলো। ওকে বকা দিও না, ও তো চেষ্টা করছে। চেষ্টা দিয়ে আমার বিজনেস চলে না রেহানা, রেজাল্ট লাগে, রেজাল্ট। আরমান চৌধুরী হনহন করে ঘর থেকে বেরিয়ে যান। ড্রয়িং রুমে ডিটেকটিভ রাশেদ সোফায় বসে পায়ের উপর পা তুলে অপেক্ষা করছিলেন, কিন্তু আরমান চৌধুরীকে সিঁড়ি দিয়ে নামতে দেখে দ্রুত উঠে সোজা হয়ে দাঁড়ান। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খবর কি বলো? গত মাসে বললো চট্টগ্রাম থেকে লিড পেয়েছো, ছেলে নাকি জাহাজের কাজ করে। আমি লোক পাঠালাম, দেখা গেল ওটা অন্য কেউ। আজ কি শোনাবে? নতুন কোনো গাল গল্প? স্যার, এবারের এটা গাল গপ্প না। আমি আজ মেলায় গিয়েছিলাম, একটা ছেলেকে দেখলাম, মানে ঠিক দেখলাম না, ওর গলার স্বর শুনলাম, অবিকল আপনার মতো গলার টোন, আর পেছন থেকে হাঁটার ভঙ্গিটাও। গলার স্বর, হাঁটার ভঙ্গি। রাশেদ, তুমি কি ডিটেকটিভ নাকি কোনো কবি? 18 বছর ধরে আমি তোমাকে কোটি কোটি টাকা দিচ্ছি কি তোমার কাব্য শোনার জন্য? আমার ছেলে দরকার রাশেদ, আমার রক্ত দরকার। তুমি বুঝতে পারছো না কেন বিষয়টা কতটা সিরিয়াস? স্যার, আমি তো সাধ্যমতো। আরমান চৌধুরী টেবিলে ফজরে থাপ্পড় মেরে বলেন, সাধ্যমতো চুলাই যাক। শোনো, তোমাকে একটা কথা বলি যা আগে কখনো বলিনি। আমার শরীর ভালো যাচ্ছে না। চৌধুরী গ্রুপের এই বিশাল সাম্রাজ্য, এটা চালানোর মতো ক্ষমতা আমার ভাই বা ভাতিজাদের নেই। ওদের রক্তে বেইমানি আছে। ওরা শুধু টাকা চেনে, পাওয়ার চেনে না। এই এম্পায়ার টিকিয়ে রাখতে হলে আমার নিজের রক্ত লাগবে। আয়ান শুধু আমার ছেলে নয়, ওই 1000 কোটি টাকার একমাত্র যোগ্য দাবিদার। ওকে যদি আমি আর 6 মাসের মধ্যে না পাই, তাহলে উইল করে আমি সব ট্রাস্টি বোর্ডে দিয়ে যাব, কিন্তু অযোগ্যদের হাতে দেব না। এটা খুঁজে বের করা এখন শুধু একটা ফ্যামিলি ম্যাটার না রাশেদ, ইটস এ ওয়ার। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? জি স্যার, আমি আমি আজকেই আবার মেলায় যাব, সিসিটিভি ফুটেজ চেক করব, ওই ছেলের ছবি বের করবই। যাও। আর শোনো, পরের বার যখন আমার সামনে আসবে হাতে যেন আয়নের ছবি থাকে, নয়তো তোমার ওই ডিটেকটিভ এজেন্সি আমি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেব। রাশেদ তড়িঘড়ি করে বেরিয়ে পড়ে। আরমান চৌধুরী সোফায় ধাপ করে বসে পড়েন। তিনি জানেন না তার সে কাঙ্ক্ষিত রক্ত, সে যোগ্য উত্তরসূরি এখন তেজগাঁওয়ের এক সস্তা মেসের গরমে ছটফট করছে। তেজগাঁওয়ের ঘিঞ্জি গলির ভেতরে টিন শেড আধপাকা দালান, কারেন্ট নেই গত 1 ঘন্টা ধরে। ছোট্ট একটা রুমে 2টি চৌকি পাতা, একপাশে নয়ন শুয়ে আছে, ঘামে তার গেঞ্জি ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। মশারির ভেতরটা যেন আগুনের চুল্লি, নয়ন এপাশ ওপাশ করছে। তার বুকের ভেতরটা কেমন যেন এখনো মোচড় দিয়ে উঠছে মেলা থেকে বারবার, ঠিক যেমনটা গুলশনে তার মায়ের হচ্ছিল। উফ আল্লাহ, এমন লাগছে কেন? মনে হচ্ছে দম আটকে আসছে। পানি, একটু পানি খাওয়া দরকার। নয়ন হাত বাড়িয়ে জগের পানি ঢালতে যায়, কিন্তু হাত কাঁপছে। গ্লাসটা পড়ে ঝনঝন শব্দ হয়। পাশের চৌকির বর্ডার ঘুমের ঘুরে বিড়বিড় করে গালি দেয়। নয়ন দ্রুত মোবাইলটা হাতে নেয়,
স্ক্রিনে মেহেরের ছবি ভাসছে। সে কাঁপা কাঁপা হাতে কল দেয়। হ্যালো, কি ব্যাপার জনাব? রাত 12টা বাজে, এখন কি ফোনে রোম্যান্স করার ভূত চাপলো, নাকি মনে পড়লো আমাকে গুড নাইট বলা হয়নি? মেহের, আমার খুব খারাপ লাগছে। খারাপ লাগছে মানে? কি হয়েছে? পুলিশে ধরেছে, নাকি ম্যাসের খালা আজকে ডালে লবণ বেশি দিয়েছে? না রে, শরীরটা কেমন জানি করছে, যেমনটা মেলায় হয়েছিল। বুকের বাম পাশটা চিনচিন করছে, খুব অস্থির লাগছে মেহের। মনে হচ্ছে আমি মরে যাব। ওই চুপ করো তো। মরে যাব মানে কি? খবরদার ওসব ফালতু কথা বলবা না। শোনো, সত্যি করে বলো তো, সন্ধ্যায় মেলায় ফেরার পথে ওই যে ভাজা পোড়া খেয়েছিলে, পেঁয়াজু আর বেগুনি, ওগুলো কি ঠিক ছিল? আমি তখনই বলেছিলাম পোড়া তেলের জিনিস খেও না। এখন তো গ্যাস্ট্রিকের ঠেলায় জান বের হচ্ছে। না মেহের, এটা গ্যাস্ট্রিক না। আমি বুঝতে পারছি এটা অন্য কিছু। আমার কান্না পাচ্ছে খুব। আরে গাধা, কান্না পাবে কেন? তুমি কি বাচ্চা ছেলে? শোনো, তোমার ম্যাসে কি অ্যান্টাসিড আছে, নাকি সেটাও আমাকে গিয়ে কিনে দিতে হবে? উঠে এক গ্লাস পানি নাও আর জানলার পাশে গিয়ে দাঁড়াও। কারেন্ট নাই তো, তাই গরমে প্রেশার ফল করছে হয়তো। জানালা খোলা, তা বাতাস নেই। শোনো, বেশি আধিক্যতা করবা না। একদম সোজা হয়ে বসো আর লম্বা শ্বাস নাও। আমি লাইনে আছি। নাও, 1 2 3, শ্বাস নাও। নিসো? নিচ্ছে। গুড বয়। এখন শোনো, কালকে অফিসে কিন্তু মিটিং আছে। এসব মন খারাপ আর অস্থিরতা নিয়ে অফিসে গেলে বস তোমাকে কাঁচা চিবিয়ে খাবে। তখন কিন্তু আমার কাছে এসে কান্নাকাটি করবা না। আর হ্যাঁ, আমি তোমাকে একটা ইউটিউব লিংক দিচ্ছি, কিভাবে গ্যাস্ট্রিক কমানো যায়, ওটা দেখে ঘুমাও। আর শোনো, কি? কালকে সকালে আমার জন্য বেলি ফুল নিয়ে আসবা। যদি দেখি মুখ গুমরা করে আসছো, তাহলে কিন্তু খবর আছে। আর এখন ঘুমাও। আল্লাহ হাফেজ। ফোন রাখলাম, বেশি নাটক করবা না। মেহের খট করে ফোন কেটে দেয়। সে হয়তো ভাবছে নয়নের সাধারণ কোনো শারীরিক সমস্যা হচ্ছে, তাই সে হালকাভাবে নিল। কিন্তু ফোন কাটার পর মেহের নিজেও বিছানায় বসে কিছুক্ষণ নখ কামড়ায়। তার মনেও একটা খচখচানি কাজ করে। নয়ন তো কখনো এমন করে না। ওদিকে নয়ন ফোনটা বুকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। মেহেরের বকুনি শুনে তার অস্থিরতা একটু কমেছে ঠিকই, কিন্তু বুকের গভীরে সে অচেনা টানটা রয়ে গেছে। জানলা দিয়ে আসা ল্যাম্পপোস্টের আলোয় নয়নের ডান কাঁধের একটা অংশ দেখা যায়। সেখানে একটা ছোট জন্মদাগ, যা দেখতে অনেকটা অর্ধচন্দ্রাকৃতির। অন্ধকার ঘরে নয়ন বিড়বিড় করেন। মা, মাগো, কোথায় তুমি? কেমন আছো তুমি? আমি তোমাকে অনেক মিস করি। জানি না দেখতে কেমন, সত্যি আমি তোমার মুখমণ্ডল ভুলে গেছি। সে জানে না এই ডাক তেজগাঁওয়ের টিনের চাল ভেদ করে গুলশানের এসি রুমের এক মায়ের কানে ঠিকই পৌঁছে গেছে। পরদিন সকাল 9টায় কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার মোড়ে অফিসগামীদের প্রচণ্ড ভিড়। নয়ন ফুটপাতের এক কোণে দাঁড়িয়ে আছে। তার পরনে সেই নীল শার্ট যেটা মেহের পরতে বলেছিল, হাতে একটা ছোট পলিথিন ব্যাগ। মেহের রিক্সা থেকে নামে একটু দূরে। তার পরনে হালকা গোলাপি সালোয়ার কামিজ, রোদ থেকে বাঁচতে চোখে সানগ্লাস। নয়নকে দেখে সে গটগট করে এগিয়ে আসে, কোমরে হাত দিয়ে বলে, কি হিরো, দাঁড়িয়ে আছো কেন মূর্তির মতো? আমি যে রিক্সা থেকে নামলাম, ভাড়াটা কে দেবে? আরে তুমি নামলে কখন? খেয়াল করিনি। ভাড়া কত হয়েছে? 50 টাকা। আর শোনো, রিক্সাওয়ালার মামার সাথে কিন্তু রাস্তায় আমি ঝগড়া করে এসেছি, তাই খুচরা টাকা নিয়ে ক্যাচাল করবা না, একদম নোটটা দিয়ে দিবা। ঠিক আছে। নয়, তোমার হাতে ওইটা কি? ওই পলিথিনে কি আছে? মাছ কিনেছো নাকি? অফিসে কি এখন মাছ রান্না হবে? মাছ হবে কেন? তুমি তো কাল রাতে ফোনে হুমকি দিলা বেলি ফুল না আনলে খবর আছে। এই নাও তোমার বেলি ফুল। মেহির পলিথিন ছো মেরে নিয়ে ভেতর থেকে ফুলের মালাটা ভিড় করে বলে, এটা কি? নয়, এটা কি? এটা কি তুমি বেলি ফুল বলো? এটা তো মনে হচ্ছে পুঁইশাকের ডাটা। ফুলগুলো এমন চ্যাপটা কেন? তুমি কি এটার উপর বসে এসেছিলে বাসে? আরে না, বাসে প্রচণ্ড ভিড় ছিল। লোকাল বাসে তো জানোই মানুষের চাপে ফুল কেন, মানুষের চ্যাপটা হয়ে যায়। গন্ধ তো আছে, দেখো। গন্ধ আছে, কিন্তু সেটা ফুলের না, তোমার ওই লোকাল বাসের ঘামের গন্ধ মিক্সড হয়ে গেছে। ছি, রোমান্সের 12টা বাজিয়ে দিলে তুমি। সিনেমায় নায়করা কত সুন্দর তোড়া নিয়ে দাঁড়িয়ে আসে, আর তুমি আনলে চ্যাপটা বেলি ফুল। এখন এটা আমি চুলে পরবো? মানুষ ভাববে আমি বাসি ফুল কুড়িয়ে পড়েছি। তোমার রুচি কবে উন্নত হবে বলো তো? আচ্ছা, কাল ফ্রেশ এনে দেবো। এখন চলো, দেরি হয়ে যাচ্ছে। তারা হাঁটতে শুরু করে। হঠাৎ দাঁড়িয়ে মিহির বলে, দাঁড়াও, শার্টের দিকে তাকাও। এটা কি নীল রং? আমি বলেছিলাম রয়্যাল ব্লু পরতে, এটা তো নেভি ব্লু।
তুমি কি কালার ব্লাইন্ড, নাকি দোকানদার তোমাকে ঠকিয়েছে? আমার কাছে তো একটাই নীল শার্ট আছে মেহের। গরিবের আবার রয়্যাল ব্লু, নেভি ব্লু কি? নীল হলেই তো হলো। উফ, তোমার এই গরিব গরিব ডায়লগ শুনলে না আমার গা জ্বলে যায়। আর শার্টটা ইস্ত্রি করো নাই কেন? হুম, ওই কোনায় দেখো কেমন কুচকে আছে, মনে হচ্ছে গরু চিবিয়ে দিয়েছে। বস দেখলে তো ভাববে তুমি অফিসের পিয়ন। অবশ্য তোমার যা স্বভাব, পিয়ন ভাবলেও তুমি মাইন্ড করবা না। তুমি তো আমার সমাজসেবক। কয়েকদিন আগে বস্তিতে গিয়ে যা করলা, আমি তো ভাবছিলাম ওই গুন্ডাটা তোমাকে লাঠি দিয়ে বাড়িয়ে মারবে। তুমি কি নিজেকে সুপারম্যান ভাবো? কাউকে দেখে আসতে হয় মেহের, ওই বাচ্চাটা আটকে পড়েছিল। রাখো তোমার বাচ্চা, নিজের বাচ্চার খবর নাই, পরের বাচ্চা বাঁচাতে চায়। শোনো, ভবিষ্যতে যদি আমাদের বাচ্চা হয়, না মানে বিয়ের পর, তুমি তাকে স্কুলে দিতে গিয়ে যদি রাস্তায় মারামারি শুরু করো, আমি কিন্তু বাচ্চাকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। তখন তুমি রাস্তার মোড়ে দাঁড়িয়ে চ্যাপটা ফুল হাতে নিয়ে কাঁদবা, বলে দিলাম কিন্তু। আচ্ছা, আর মারামারি করবো না। এখন চলো তো, সিগন্যাল ছেড়ে দিয়েছে। হাসবা না একদম। আমার সিরিয়াস কথা তোমার কাছে জোকস মনে হয়? আচ্ছা শোনো, দুপুরে লাঞ্চ কি এনেছো? আবার ওই ম্যাসের করলা ভাজি? আমি কিন্তু আজকে ইলিশ মাছের লেজ ভর্তা এনেছি। যদি দেখি তুমি টিফিন শেয়ার করছো না, তাহলে তোমার ওই চ্যাপটা মালা আমি কিন্তু ছিঁড়ে ফেলবো। করলা ভাজি এনেছে, শেয়ার করবো তো। করলা ভাজি? আল্লাহ, এই ছেলের সাথে আমি প্রেম করেছি কেন? আমার কপালে কি করলাই লেখা ছিল? করলা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। রাখো তোমার উপকার। ওই দেখো, ওই মেয়েটার হিল জুতাটা দেখেছো কত উঁচা? ও হাঁটে কেমনে? আমি তো ফ্ল্যাট স্যান্ডেল পরেই 2বার আচার খেতে নিয়েছিলাম। আচ্ছা, অফিসে কি লিফট ঠিক করেছো, নাকি আজও সিঁড়ি দিয়ে উঠতে হবে? 7 তলায় উঠতে উঠতে আমার মেকআপ গলে ভূত হয়ে যাবে তো। লিফট ঠিক হয়েছে মনে হয়, মেনটেন্যান্সের লোক দেখছিলাম সকালে। মনে হয় মানে কি? শিওর হয়ে বলো, তুমি তো সব কিছুতেই কনফিউজড। হঠাৎ মিহির নয়নের হাত ধরে। এই সাবধানে হাঁটো, ওই যে গর্ত। তুমি কি মাটির দিকে তাকাও না? আকাশের দিকে তাকিয়ে হাঁটো। প্রেমে পড়েছো নাকি? ও সরি, তুমি তো আমারই প্রেমে পড়েছো। কিন্তু তাই বলে গর্তে পড়বা? তুমি আনছো না ধরার জন্য, তাই নিশ্চিন্তে হাঁটে। ঢং, একদম ঢং করবা না। পাবলিক প্লেস এটা, হাত ছাড়ো। কলিগরা দেখলে ভাববে আমরা পার্কে থেকে এসেছি। সে হাত না ছেড়ে বরং আরও শক্ত করে ধরে। ছাড়তে বললাম তো, ছাড়ছো না কেন? তুমি আসলে একটা বেহায়া ছেলে। হাতটা কি আমি ধরেছি নাকি তুমি ধরে আছো? ও, আমি ধরে রেখেছি বলে তোমার খারাপ লাগছে? আরে আমি সেটা কখন বললাম? বলো নাই, কিন্তু তোমার কথা বোঝা যাচ্ছে। নয়ন আর কিছু বলে না, শুধু মৃদু হাসে। মেহেরের এই বকবকানি তার জীবনের একমাত্র শান্তি। শ্রোতা বৃন্দ, হয়তো আপনারা ভাবছেন মিহির এত কিছু করছে, তাও নয়ন কেন কিছু বলে না, রাগ করে না? তার পেছনে অবশ্যই কোনো কারণ আছে। হ্যাঁ, গল্প জুড়ে থাকুন, সব কিছুই বুঝবেন। তারা অফিসের গেটের দিকে এগোয়, কিন্তু তারা খেয়াল করে না অফিসের মেইন গেটের পাশে একটা কালো রঙের পাজেরো জিপ দাঁড়িয়ে আছে। গ্লাসটা একটু নামানো, ভেতরে বসে আছেন ডিটেকটিভ রাশেদ। গাড়ির ভেতর থেকে ফোনের ক্যামেরায় জুম করে বলে, নীল শার্ট, উচ্চতা 5 ফুট 10, পাশে ওই মেয়েটা। কালকে মেলাতে ওইদের দেখেছি মনে হচ্ছে। চেহারাটা খুব চেনা, খুব চেনা। তারা অফিসে ঢোকার মুখে রাশেদের গাড়ির দিকে তাকিয়ে মিহির বলে, ওই গাড়িটা দেখেছো নয়ন? কি সুন্দর ব্ল্যাক কালার। ইস, আমাদের যদি এমন একটা গাড়ি থাকতো, আমরা লং ড্রাইভে যেতাম মাওয়া ঘাটে। তুমি চালাতে আর আমি পাশে বসে গান গাইতে গাইতে যেতাম। তোমার তো সাইকেল কেনারই মুরত নাই, আবার পাঁচেরও। স্বপ্ন দেখাই বাদ দিলাম। নয়ন গাড়িটার দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য থমকে যায়। তার অবচেতন মন বলে ওঠে, এই গাড়িটা তার ছিল না। খুব ছোটবেলায় এমন গাড়িতে চড়ার স্মৃতি ভাসে। ইনশাল্লাহ মেহের, একদিন হবে, সব হবে। হবে হবে, ঘোড়ার ডিম হবে। চলো এখন, বায়োমেট্রিক দিতে হবে, দেরি হলে বেতন কাটবে। তখন ওই চ্যাপটা ফুলও জুটবে না কপালে। মেহে নয়নকে টেনে অফিসের ভেতরে নিয়ে যায়। রাশেদ গাড়ির গ্লাস তুলে দেয়। সন্ধ্যা গড়িয়ে রাত নামছে। অফিসের বাস থেকে নেমে রিকশায় করে মিরপুরের কালশি রোড দিয়ে ফিরছিল নয়ন আর মেহের। হঠাৎ রিকশা জ্যামে আটকে যায়। সামনে ধুলোর কুণ্ডুলি, মানুষের আর্তনাদ আর বুলডোজারের যান্ত্রিক গর্জন। রাস্তার একপাশে একটা বস্তি উচ্ছেদ করতে এসেছে একদল মস্তান টাইপ লোক, সাথে বিশাল বুলডোজার। বস্তির মহিলারা আসবাবপত্র বুকে জড়িয়ে রাস্তায় বসে কাঁদছে। পরিবেশটা রণক্ষেত্রের মতন। হো আল্লাহ,
নয়ন সামনে দেখো, ওগুলো কি? মাস্তান, হাতে লাঠি কেন? আল্লাহ গো, মামা রিক্সা ঘুরাও, জলদি ঘুরাও, এরা তো মানুষ মারছে। মামার সামনে যাবে না, এখানে নামতে হবে। মেহের, নামো। রিক্সা ঘোরানোর জায়গা নেই। আমি নামবো না, আমার পায়ে শক্তি নেই। নয়ন, এরা কারা? দেখো, ওই লোকটার হাতে রামদা। আমার দিকে তাকাচ্ছে কেন? ও কি আমাকে কোপ দিবে? আমার কলিজা শুকিয়ে যাচ্ছে। চলো দৌড়াই। নয়ন প্লিজ, নয়ন, হিরোগিরি দেখানো লাগবে না। আমরা সাধারণ মানুষ, আমাদের কাজ হলো বিপদ দেখলে উল্টো দিকে দৌড় দেওয়া। নয়ন মেহেরের হাত ধরে নামিয়ে এনে রাস্তার একপাশে দাঁড় করে। আরে শান্ত হও, তোমাকে কেউ কোপ দিবে না। ওরা বস্তি ভাঙতে এসেছে, কিন্তু কোনো নোটিশ ছাড়া এই সন্ধ্যাবেলায় কেন? মেহের নয়নের শার্টের হাত এমনভাবে খামচে ধরেছে যে শার্ট ছিঁড়ে যাওয়ার উপক্রম। নোটিশ দিয়ে কি হবে? ওরা তো ডাকাত। নয়ন, আমার শ্বাসকষ্ট হচ্ছে। আমার ছোট মামার কথা মনে আছে। ওই যে রাজশাহীর মামা, একবার মামার বাসায় রাত 3টায় চোর এসেছিল। আমার মামা ভয়ে খাটের নিচে ঢুকে গিয়েছিল, সাথে আমাকেও টেনে নিয়েছিল। আমি তখন ছোট, আমি ভাবছি মামা আমার সাথে লুকোচুরি খেলছে। আমি চোরকে দেখে বলেছিলাম, আঙ্কেল মামা খাটের নিচে। চোর তো হাসতে হাসতে শেষ, কিন্তু লোকগুলো তো হাসবে না, এরা তো মেরেই ফেলবে। ওই দেখো, ওই ছেলেটাকে থাপ্পড় মারলো। আল্লাহ, আমার হার্টবিট মিস হচ্ছে। তুমি কি শুনতে পাচ্ছ আমার হার্টবিটের শব্দ? ধুপ ধুপ করছে। দেখো, বুকে হাত দিয়ে। মেহের প্লিজ, এখন ছোট মামার চোরের গল্প বাদ দাও। আর বুকে হাত দেওয়ার কথা বলছো? পাগল নাকি? মাথাটা কি পুরোপুরি গেছে? পরিস্থিতিটা দেখো, ওই মহিলাটাকে ওরা ধাক্কা দিয়ে ট্রেনে ফেলে দিল। এটা অন্যায়। অন্যায় তো অনেক কিছুই হয়, তাই বলে তুমি কি জাজ হবে? তুমি কি সুপারম্যান? ওই দেখো, বুলডোজারটা ঘরের উপরে উঠে যাচ্ছে। আমার মনে হচ্ছে ওই বুলডোজার আমার বুকের উপর দিয়ে যাচ্ছে। চলো আমরা ওই চিপা গলি দিয়ে পালাই। আমার আম্মু আমাকে কসম দিয়েছে ঝগড়াঝাটির মধ্যে যেন না যাই। আমি যদি আজকে মারা যাই, আম্মু আমাকে হসপিটালে এসে আরেকবার মারবে। চলো না প্লিজ, তুমি আমার কথা শুনছো না কেন? তুমি কি বধির হয়ে গেছো? নয়ন মেহেরের কোনো কথাই কান দেয় না। তার চোখ তখন স্থির হয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা মাস্তানদের লিডার টাইগারের দিকে। টাইগার একটা টিনের চালে লাঠি দিয়ে বাড়ি মেরে সবাইকে সরে যেতে বলেছে। নয়নের চোয়াল শক্ত হয়ে ওঠে, তার শরীরের ভাষা বদলে যায়। সে মেহেরের হাতটা আলতো করে ছাড়িয়ে নেয়। হাত ছাড়লা কেন? নয়, তুমি কোথায় যাচ্ছ? আমি ওখানে যাচ্ছি। তুমি কি পাগল হয়ে গেছো? ওরা আমাকে ভর্তা বানিয়ে ফেলবে। ও ভাই, কেউ ধরেন ওকে, আমার বয়ফ্রেন্ড সুইসাইড করতে যাচ্ছে। নয়ন, নয়ন। নয়ন ধীর পায়ে কিন্তু অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে মাস্তানদের জটলার মাঝখানে গিয়ে দাঁড়ায়। টাইগার নয়নকে দেখে লাঠি উঠিয়ে বলে, ওই হিরো, কে তুই? হিরোগিরি মারাইতে আইসস? যা ভাগ, নাহলে হাড় গরু ভাইঙ্গা হাতে ধরাই দিমু। লাঠিটা নামিয়ে বলুন। হাড়গোড় ভাঙা তো সহজ না। কি, তোর এত বড় সাহস? তুই জানোস আমি কে? আমি এলাকার বাঘ। আমার লগে তোর পাস? মেহের দূরে দাঁড়িয়ে নিজের ওড়না মুখে পুড়ে বিড়বিড় করছে। আল্লাহ, শেষ। নয়ন, আজ শেষ। ওর জানাজা পড়ানো লাগবে। বাঘের সাথে কেউ তর্কে যায়? আমি এখন ওর লাশ কিভাবে বাসায় নিয়ে যাব? অ্যাম্বুলেন্স ভাড়া কত নেবে? আপনি বাঘ হন আর সিংহ হন, আইন সবার জন্য সমান। এই জমির দাগ নম্বর 340/খ। আমি জানি এই জমির উপর হাইকোর্টের স্টে অর্ডার আছে আগামী 3 মাসের জন্য। সেকশন 140 ভায়োলেট করে কোনো ম্যাজিস্ট্রেট ছাড়া সন্ধ্যা হলে আপনার উচ্ছেদ অভিযান চালাতে পারেন না। এটা কন্টেম্পট অফ কোর্ট। কিসের স্টে অর্ডার? কিসের কোর্ট? আমাকে বস পাঠাইছে, আমরা ভাইঙ্গা দিয়া যাবো। আপনার বস যেই হোক, তিনি নিশ্চয়ই চান না কাল সকালে মিডিয়া এবং কোর্ট তাকে তলব করুক। এই মুহূর্তে এখানে মিডিয়া আসছে। আমি লাইভ করলে আপনার বসের ক্যারিয়ার এবং আপনার এই বাঘ পরিচয় দুটোই বিপদে পড়বে। এই জমিনে সিভিল স্যুট পেন্ডিং আছে। আপনারা যদি এখন একটা ইটও সরান, তাহলে জামিন অযোগ্য ধারায় মামলা হবে। আর বিশ্বাস করুন, আপনার বস তখন আপনাকে চিনবেও না। এখন ডিসিশন আপনার, জেল খাটবেন নাকি চলে যাবেন। নয়নের গলার টোন, তার ইংরেজি শব্দের উচ্চারণ এবং চোখের চাহনিতে এমন এক আভিজাত্য ছিল যে টাইগার এবং তার সাঙ্গপাঙ্গরা কনফিউজড হয়ে যায়। সাধারণ কোনো পাবলিকের এভাবে কথা বলার সাহস বা জ্ঞান থাকার কথা না। টাইগার ভাবে এই হয়তো কোনো বড় সাংবাদিক, বড় কারো আত্মীয়। না 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 না, মানে বস তো কইল ক্লিয়ার করতে। আচ্ছা, আমরা খোঁজ নিয়ে দেখতেছি। এই তোর আয়, মেশিন থামা। স্যারের কি যেন কয়?
টাইগার তার দলবল নিয়ে একটু দূরে গিয়ে ফোনে কথা বলতে শুরু করে এবং তারপর বুলডোজার ঘুরিয়ে চলে যেতে থাকে। বস্তির লোকেরা অবাক হয়ে নয়নের দিকে তাকিয়ে থাকে। কেউ কেউ এসে তাকে সালাম দিতে চায়, কিন্তু মাস্তানরা চলে যাওয়ার সাথে সাথে নয়নের সে গাম্ভীর্য ধপ করে নিভে যায়। সে কাঁপা কাঁপা পায়ে মিহিরের কাছে ফিরে আসে। তুমি ঠিক আছো? ওরা চলে গেল? তুমি কি ওদের জাদু করেছো, নাকি তুমি আসলে পুলিশের আইজি ছিলে আগের জন্মে? উফ, মেহের পানি আছে? আমার পা কাঁপছে। আমার কলিজা মনে হয় গলের কাছে চলে এসেছিল। আমি ভাবছিলাম ওই লোকটা আমাকে এখন লাঠি দিয়ে বাড়ি মারবে। আল্লাহ বাঁচাইছে। পা কাঁপছে মানে কি? তুমি তো এমন ভাব নিয়ে দাঁড়িয়েছিলে যেন তুমি এই জায়গার জমিদার। আর ওই যে কি সব ইংলিশ মারলা, স্টেপ অর্ডার, এগুলো তুমি শিখলা কই? তুমি না কমার্সের স্টুডেন্ট? তুমি কি লুকিয়ে লুকিয়ে ল পড়েছো? জানি না, হঠাৎ মনে হলো বাবার, মানে স্বপ্ন দেখা কোনো সিনেমায় এমন সিন দেখেছিলাম। শব্দগুলো মুখ দিয়ে এমনি বেরিয়ে গেল। আসলে আমি প্রচুর ভয় পেয়েছিলাম। দেখো, হাত এখনো কাঁপছে। তোমার এই নাটক আর ভালো লাগে না। একটু আগেই ছিল বাঘের নানা, এখন হয়ে গেছো বিড়াল ছানা। হাত কাঁপছে ভালো কথা, কিন্তু তোমার চুলের এই কাটিংটা দেখেছো? বাতাসে বাড়ি খেয়ে চুলগুলো কাকের বাসার মতো হয়ে গেছে। আজকে তোমাকে একদম খ্যাত লাগছে। মাস্তানরা হয়তো তোমার চুলের স্টাইল দেখে মায়া করে চলে গেছে, ভাবছে আহারে এর তো এমনিতে কপাল খারাপ, মেয়েরা আর কি হবে। যাক, হাত তো দৌড়া তো গেল। চলো এখান থেকে কাটিয়ে আবার যদি ফিরে আসে। হ্যাঁ চলো। আর শোনো, ওই বস্তির মহিলাটা তোমাকে দোয়া দিচ্ছিল। ওই দোয়ায় কাজ হবে কিনা জানি না, কিন্তু আমার বদদোয়া থেকে তুমি বাঁচবা না। আমাকে এভাবে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে হার্ট অ্যাটাক দেওয়ার মানে হয়? আমার যদি স্ট্রোক হতো তখন কে বিয়ে করতো তোমাকে? ওই বস্তির খালু? তুমি স্ট্রোক করবে না, তোমার যা হার্ড পাথরের মতো শক্ত। চলো তোমাকে আইসক্রিম খাবো টেনশন কমানোর জন্য। আইসক্রিম তো খাবোই, সাথে ফুচকাও খাবো। আর শোনো, কালকে সেলুনে গিয়ে চুল কাটাবা, সাইডে ফ্যাট করবা, আর উপরে স্প্রাইট। না হলে আমার সাথে বের হবে না। মানুষ ভাববে আমি কোনো রিফিউজারের সাথে ঘুরছি। তারা হাঁটতে হাঁটতে হঠাৎ মেহের নয়নের হাতটা শক্ত করে চেপে ধরে। থ্যাংক ইউ। কিসের জন্য? ওই মহিলাটাকে বাঁচানোর জন্য। তুমি ভীতু হতে পারো, চুলের কাটিং বাজে হতে পারে, কিন্তু মনটা থাক। বেশি প্রশংসা করলে আবার আকাশে চড়ে বসবা। চলো রিক্সা ডাকি। তারা দুজন ভিড় কাটিয়ে রিকশার খোঁজে এগিয়ে যায়। মেহের জানে না নয়নের মুখে যে আইনি ভাষাগুলো আজ ঝরঝর করে বের হলো সেগুলো তার পড়াশোনার ফসল নয়। এগুলো তার রক্তে মিশে থাকা চৌধুরী পরিবারের আভিজাত্য আর ক্ষমতার প্রতিধ্বনি, যা বংশ পরম্পরায় তার ধমনীতে বইছে। রাত 10টা বেজে গেছে। অন্যদিকে ধানমন্ডিতে ডিটেকটিভ রাশিদের ব্যক্তিগত অফিসের বাতি নিভে গেছে। শুধু ল্যাপটপের নীল আলো তার মুখে এসে পড়ছে। তিনি এক নাগারে একটা ফেসবুক ভিডিও দেখছেন। ভিডিওটা ভয়েস অফ ঢাকা নামক একটা পেজ থেকে আপলোড করা হয়েছে। ক্যাপশন: মিরপুরে এক যুবকের অসামান্য সাহসিকতা, মাস্তানদের রুখে দিলেন তিনি। রাশিদ ভিডিওটা 10 বারের মতো রিওয়াইন্ড করলেন। ফোনে অ্যাসিস্ট্যান্ট শফিকের সাথে কথা বলছেন, চোখ ল্যাপটপের স্ক্রিনে আটকে আছে। শফিক, তুমি কি ভিডিওটা দেখেছো? আমি তোমাকে লিঙ্কটা হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম। দেখো, 1 মিনিট 12 সেকেন্ডের মাথায় ছেলেটা যখন আঙুল উঁচিয়ে কথা বলছে, ওই ভঙ্গিটা দেখো। জি বস, দেখছি। ভিডিও তো খুব ঝাপসা। নোকিয়া বাটন ফোন দিয়ে ভিডিও করছে মনে হয়। চেহারা তো ক্লিয়ার না। চেহারা ক্লিয়ার লাগবে না, সাউন্ড বাড়াও। ছেলেটা বলছে হাড়গোড় ভাঙা এত সহজ না। এই যে গলার টোন, এই গাম্ভীর্য, এটা কোনো বস্তির ছেলের টোন হতে পারে না শফিক। আরমান চৌধুরী যখন রেগে যান ঠিক এইভাবেই নিচু গলায় কথা বলেন। এটা কি কাকতালীয়? বস, আপনি কি বেশি ভাবছেন না? এই শহরে তো কত মানুষের গলায় এরকম হয়। ধুর, তুমি বুঝবে না। রক্ত কথা বলে শফিক। ব্লাড ভেভার লাইস। ছেলেটার ডান হাতটা দেখো, ও যখন হাতটা তুললো ঠিক ঘরের নিচটাতে। রাশিদ ভিডিওটা জুম করেন, কিন্তু পিক্সেল ফেটে যায়। ধুর ছাই, শার্টের কলারটা সব ঢেকে রেখেছে। যদি কলারটা একটু নিচে থাকতো তাহলে ওই জন্মদাগটা দেখা যেত। শফিক এই ভিডিওটাকে আপলোড করেছে, তাকে ট্রেস করো এখনই। বস, পেজের অ্যাডমিনকে মেসেজ দিয়েছি, কিন্তু ছেলেটার পরিচয় কেউ জানে না। ভিডিওতে কেউ একজন নয়ন বলে চিল্লাচিল্লি করছিল। নামটা হতে পারে নয়ন। নয়ন?
নামটা খুব সাধারণ, কিন্তু কাজটা অসাধারণ। আমার সিক্স সেন্স বলছে এই ছেলেই সেই মিসিং শফিক। কাল সকালের মধ্যে আমি এই ছেলের লোকেশন চাই। মিরপুরের কোন স্পটে ঘটনাটা ঘটেছে সেটা বের করো। আমি নিচে যাব। আরমান সাহেবকে বলার আগে আমাকে শিওর হতে হবে। রাশেদ ফোন রেখে দিয়ে ল্যাপটপের স্ক্রিনে পজ করা নয়নের ঝাপসা ছবিটার দিকে তাকিয়ে থাকে। তার মনে হচ্ছে 18 বছরের দৌড়ঝাঁপ হয়তো এবার শেষ হতে চলেছে। রাশেদ যখন উত্তেজনায় কাঁপছেন, ঠিক তখন কয়েক কিলোমিটার দূরে এক রিকশায় বসে নয়ন আর মেহের ফিরছে। আকাশ কালো করে মেঘ জমেছে, বাতাস বইছে। মেহেরের চুল বাতাসে উঠছে, যা তাকে প্রচণ্ড বিরক্ত করে তুলছে। আর কিছু চুল নয়নের মুখে এসে পড়ছে। যা। আই মামা, মামা থামেন তো, রিক্সা থামান। কি হলো আবার? থামতে বলছো কেন? হুড তুলতে বলো। মামাকে বলো হুড তুলে দিতে। আকাশ দেখেছো কেমন কালো হয়ে গেছে? যে কোনো সময় বৃষ্টি নামবে। আমার চুলগুলো ভিজলে জাস্ট শেষ হয়ে যাবে। কালকেই তো শ্যাম্পু করলাম। হুড তোলা। আরে বৃষ্টি হবে না, এটা জাস্ট বাতাস। দেখো, যা দেখা যাচ্ছে ওই কোনায়। হুড তুললে বাতাস লাগবে না, গরম লাগবে। এই ব্যবসা গরমে হুড তুলে বসে থাকা যায়? তোমার গরম লাগলে তুমি রিক্সা থেকে নেমে দৌড়াও, বাতাস লাগবে। আমার হুড লাগবে। মামা, আপনি ওনার কথা শুনবেন না। হুড তুলে দেন তো। ঢাকার বৃষ্টির কোনো বিশ্বাস আছে? এক্ষুনি ঝমঝম করে নামবে। তখন আমি কি কাকবেজে হয়ে বাসায় ঢুকবো? আম্মু ভাববে আমি পুকুরে সাঁতার কেটে আসছি। মামা, হুড তোলা দরকার নেই, আপনি চালান। মেহের, একটু রোমান্টিক আবহাওয়া এনজয় করো না। খোলা আকাশ, বাতাস, তুমি আর আমি। এর চেয়ে ভালো আর কি হতে পারে? রোমান্টিক খাওয়া রাখো তোমার রোমান্স। বাতাসের সাথে কত ধুলা উঠছে দেখেছো? এই ধুলা আমার চোখের লেন্সে ঢুকলে তখন আমাকে অন্ধ হয়ে হাসপাতালে যেতে হবে। তখন তুমি কি অন্ধ প্রেমিকা নিয়ে ঘুরবা, নাকি আমাকে ছেড়ে দিবা? ছাড়বো কেন? অন্ধ হলে তো ভালোই। তখন আর আমার শার্টের কালার নিয়ে খোটা দিতে পারবে না। মেহের নয়নের বাহুতে একটা কিল মেরে বলে, শয়তান, খুব শখ না অন্ধ বউ পাওয়ার? শোনো, আকাশ মেঘলা মানে বৃষ্টি হবে। ছোটবেলায় দাদি বলতেন ব্যাঙ ডাকলে বৃষ্টি হয়। আমি একটু আগে একটা ব্যাঙের ডাক শুনেছি। সিএনজির হর্নের শব্দকে তুমি ব্যাঙের ডাক ভাবছো? ওটা ব্যাঙ ছিল না মেহের, ওটা পাশের সিএনজির হর্ন ছিল। তুমি সব কিছুতে লজিক দিবা না তো। তুমি কি আইনস্টাইন? আচ্ছা, ওই মাস্তানদের সাথে যখন কথা বলছিলা তখন তো খুব ভাব নিয়েছিলাম। এখন আমাকে একটা হুড তুলে দিতে পারছো না কেন? তোমার সব পাওয়ার কি ওই মাস্তানদের জন্যই? প্রেমিকার জন্য কোনো পাওয়ার নেই? আচ্ছা বাবা, দিচ্ছি তুলে। মামা, হুডটা একটু তুলে দেন, ম্যাডাম রেগে যাচ্ছেন। রিক্সাওয়ালা বিরক্ত মুখে রিক্সা থামিয়ে হুড তুলে দেয়। হুড তোলার পর রিক্সার ভেতরটা বেশ অন্ধকার হয়ে আসে। বাইরে ল্যাম্পপোস্টের আলো চলন্ত ছায়ার মতো তাদের মুখের উপর দিয়ে যায়। যাক, এখন শান্তি। ধুলোও কম, বৃষ্টি এলো, সমস্যা নাই। সেবার নয়নের দিকে একটু ঘেঁষে বলে, আচ্ছা নয়ন, সত্যি করে বলো তো, তখন তোমার ভয় লাগেনি যখন ওই লোকটা লাঠি উঁচিয়েছিল? লেগেছিল তো, খুব ভয় লেগেছিল। আমি তো ভাবছিলাম আজকে আমাদের শেষ দেখা। চুপ, একদম বাজে বলবা না। শেষ দেখা মানে কি? আমাদের তো এখনো বিয়ে হলো না, হানিমুন হলো না, ঝগড়া করে বাপের বাড়ি যাওয়া হলো না। এত কিছু বাকি থাকতে শেষ দেখা হবে কেন? তবে হ্যাঁ, তোমাকে তখন খুব অন্যরকম লাগছিল। মনে হচ্ছিল তুমি এই রাস্তার কেউ না। মনে হচ্ছিল তুমি কোনো সিনেমার নায়ক, যেন ছদ্মবেশে ঘুরছো। সিনেমার নায়ক? আমি তো অফিসের কেরানি মেহের, মাস শেষে বেতন পাই, বাড়ি ভাড়া দিই, আর তোমার জন্য চ্যাপটা বেলি ফুল কিনে। এর বাইরে আমি কেউ না। হতে পারে, কিন্তু আমার মনে হয় তোমার মধ্যে কিছু একটা আছে। আব্বু বলে মানুষের স্বভাব নাকি রক্তে থাকে। তোমার বাবা মা কে ছিল জানি না, কিন্তু তারা নিশ্চয়ই খুব সাহসী মানুষ ছিলেন। না হলে তুমি এত সাহস পেলে কোথায়? জানি না মেহের, বাবা মায়ের কথা মনে পড়লে বুকটা খালি লাগে। মাঝে মাঝে মনে হয় তারা যদি বেঁচে থাকেন তাহলে আমাকে খুঁজছেন না কেন? আর যদি মরে গিয়ে থাকেন তাহলে আমি কার রক্ত গায়ে নিয়ে ঘুরছি? এই, আবার ইমোশনাল হয়ে যাচ্ছ? এই জন্যই বলি হুড তুলতে। অন্ধকার হলে তোমার এসব ফিলোসফি চাপে। শোনো, আমি আছি না, আমিই তোমার সব। বাবা মা, বন্ধু, গার্লফ্রেন্ড, বউ, এমনকি শাশুড়িও। সব রোল আমি প্লে করব, ঠিক আছে? আর ওগুলো তো সেই 7 বছর আগেই বলেছিলাম, মনে নেই? সব মনে আছে। ঠিক আছে, তুমি সব। আর এই জন্যই তো আমি তোমাকে এতটা ভালোবাসি। হাত ছাড়ো, হাত ঘেমে যাচ্ছে। আর শোনো, কালকে কিন্তু আমি অফিসের পর আবার নিউ মার্কেটে যাব। আমার খালাতো বোনের বিয়ে, একটা লেহেঙ্গা কিনতে হবে। তুমি কিন্তু বার্গেনিং করবা না। দোকানদার যদি 5,000 চায়, তুমি সোজা 1500 বলবা।
লজ্জা পাবা না, ঠিক আছে? 1500। দোকানদার তো আমাকে দোকান থেকে বের করে দিবে মেহের। দিলে দিবে, আমরা অন্য দোকানে যাব, কিন্তু 5,000 টাকার লেহেঙ্গা আমি কিছুতেই কিনবো না। আর হ্যাঁ, ফেরার পথে ফুচকা খাওয়ার টাকা কিন্তু তোমার পকেট থেকেই যাবে, আমার পার্স বাসায় রেখে আসবো। আচ্ছা, তাই হবে, তুমি যা বলবে। সেবা নয়নের একটু কাছে ঘেঁষে বসে। রিক্সা এগিয়ে চলে অন্ধকার রাস্তা ছিঁড়ে। হুডের নিচে দুজন সাধারণ প্রেমিক প্রেমিকা তাদের ছোট ছোট সুখ দুঃখের আলাপ করছে। তারা জানে না একটু আগে ধানমন্ডির এক অফিসে তাদের ভিডিও ঝুম করে দেখা হয়েছে। তারা জানে না কালকের সকালটা 10টা সাধারণ সকালের মতন হবে না। তাদের দিকে ধেয়ে আসছে এক অদৃশ্য ঘূর্ণিঝড়, যা তাদের এই ছোট রিক্সার হুড দিয়ে আটকানো যাবে না। এরই মধ্যে বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করে। দেখলা দেখলা, আমি বলেছিলাম না বৃষ্টি হবে, আবার কথাই ঠিক হলো। ভাগ্যিস হুড তুলেছিলাম, না হলে তো আজ ভিজেই যেতাম। থ্যাংক ইউ বলো আমাকে। বলো যে মেহের, তুমি জিনিয়াস। হ্যাঁ, তুমি জিনিয়াস, আর আমি গাধা। গুড, এই কথাটা মনে রাখবা। গাধা এবং জিনিয়াসের জুটি কিন্তু হিট হয়। 2 দিন পর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের গ্র্যান্ড বলরুম। ঝাড়বাতির সোনালি আলোয় পুরো হলরুম ঝলমল করছে। চৌধুরী গ্রুপের একমাত্র ওয়ারিশ আয়ান চৌধুরীর হারিয়ে যাওয়া ছেলের 18তম নিখোঁজ বার্ষিকী ও জন্মদিন উপলক্ষে এতিমদের জন্য এক বিশাল চ্যারিটি ডিনারের আয়োজন করা হয়েছে। শহরের সব ভিআইপি, মন্ত্রী এবং বিজনেস টাইকুনরা উপস্থিত। ওয়েটাররা দৌড়াদৌড়ি করছে। নয়ন আজ এখানকার ক্যাটারিং সার্ভিসের শিফট সুপারভাইজার। সে যেই এতিমখানায় ছিল, ওখানকার সব এতিম বাচ্চাদের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। সব বাচ্চাদেরকে নিয়ে এখানে এসেছে সে। তার পরনে সাদা শার্ট, কালো ওয়েস্ট কোট এবং গলায় একটা কালো বো টাই। তাকে অদ্ভুত সুন্দর লাগছে, যেন সে ওয়েটার নয়, এই পার্টিরই কোনো প্রিন্স। মেয়ের বলরুমের এক কোনায় দাঁড়িয়ে শাড়ির কুচি ঠিক করতে করতে ফিসফিস করে। আই নয়ন, নয়ন এদিকে আসো তো জলদি। কি হয়েছে, চিল্লাচ্ছ কেন? এখানে সব ভিআইপি গেস্ট, আস্তে কথা বলো। ভিআইপি গেস্টের খ্যাতা পড়ি, তুমি আগে বলো, এই ফ্লোরটা কি টাইলস দিয়ে বানাইছে নাকি তেল দিয়ে? আমি তো হাঁটতেই পারছি না, মনে হচ্ছে স্কেটিং করতে আসছি। 2বার স্লিপ কাটতে নিয়েছিলাম, ভাগ্যিস ওই মোটা আঙ্কেলটা সামনে ছিল, ওনার চেয়ার ধরে বেঁচে গেছি। ছি, কি লজ্জা। তোমাকে বললাম ফ্ল্যাট স্যান্ডেল পরে আসতে, তুমি তো শুনলে না। হিল পরার খুব শখ না, এখন সামলাও। চুপ করো, হিল না পরলে এই শাড়ির সাথে মানাতো না। শাড়িটা দেখেছো, নীলক্ষেত থেকে কিনেছি, কিন্তু লাগছে না, একদম ইন্ডিয়ান। আচ্ছা শোনো, এই কর্নারের টেবিলটা দেখো, ওই যে বড় বড় চিংড়ি মাছ সাজিয়ে রেখেছে, ওগুলো কি প্লাস্টিকের নাকি সত্যি? সত্যি মাছ মেহের, গ্রিল প্রাউন খাবে? খাবো মানে? ওটা খাওয়ার জন্যই তো আসছি, কিন্তু সাইজটা দেখেছো? একটা চিংড়ি মাছ বিক্রি করলে তো আমাদের 1 মাসের বাজার খরচ হয়ে যেত। এরা এত টাকা নষ্ট করে কেন বলো তো? এই টাকাটা আমাকে দিয়ে দিলেই তো পারতো, আমি একটা স্কুটি কিনতাম। তোমারও তো বাইক কেনার মুরত নেই। আচ্ছা, প্যাকেট করে দিয়ে দেবো যাওয়ার সময়। এখন তুমি এই সাইডে গিয়ে বসো, আমার বস ঘুরঘুর করছে, দেখলে বকা দেবে। বকা দেবে মানে? তুমি কি ছোট বাচ্চা যে বকা দেবে? আর তোমার ওই বোটাইটা বাঁকা হয়ে আছে কেন? দাঁড়াও, ঠিক করে দেই। মেহের নয়নের গলার কাছে হাত নিয়ে বো টাই ঠিক করতে করতে বলে, তোমাকে কিন্তু আজকে দারুণ লাগছে, একদম জেমস বন্ডের মতো। শুধু হাতে একটা বন্দুক আর পকেটে টাকা থাকলেই হতো। মেহের, মানুষ দেখছে, ছাড়ো। দেখো, আমি কি চুরি করছি নাকি? আমার হবু জামাইয়ের টাই ঠিক করছি। আচ্ছা শোনো, এই হলের এসিটা কি একটু কমানো যায় না? আমার হাত পা জমে বরফ হয়ে যাচ্ছে। বড়লোকদের কি ঠান্ডা লাগে না? ওই মহিলাটাকে দেখো, স্লিভলেস ব্লাউজ পরে ঘুরছে। ওনার কি চামড়া গন্ডারের? আমার তো দাঁতে দাঁত বাড়ি খাচ্ছে। এদের এসি সেন্ট্রাল কমানো যাবে না, তুমি স্যুপ খাও, গরম লাগবে। আমি আসছি, ওইদিকে বাচ্চারা পানি চাচ্ছে। নয়ন ব্যস্ত হয়ে অন্যদিকে চলে যায়। মেহের একটা চামচ হাতে নিয়ে নিজের প্রতিবিম্ব দেখে, তার মেকআপ ঠিক আছে কিনা চেক করে। ঠিক তখনই হলের প্রধান দরজায় হুলস্থুল পড়ে যায়। ফটোগ্রাফাররা ফ্ল্যাশ লাইট জ্বালাতে শুরু করে। মাইকে ঘোষণা আসে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, প্লিজ ওয়েলকাম দ্য চেয়ারম্যান অফ চৌধুরী গ্রুপ, মিস্টার আরমান চৌধুরী অ্যান্ড মিসেস রেহানা চৌধুরী। ওরে বাবা, ভাবটা দেখো, মনে হচ্ছে ইংল্যান্ডের রানী আসছে। নয়ন কই গেল? ও নয়ন, দেখে যাও। নয়ন তখন একটা ট্রে হাতে তাদের এতিমখানার বাচ্চাদের পাশ কাটাচ্ছিল। ঘোষণার শব্দে সে দরজার দিকে তাকায়। আরমান চৌধুরী কালো স্যুটে এবং রেহানা চৌধুরী অফ হোয়াইট রঙের জামদানিতে হলে প্রবেশ করেছে। রেহানা চৌধুরীর মুখটা বিষাদগ্রস্ত, কিন্তু আভিজাত্যে পূর্ণ।
নয়ন তাদের দিকে তাকাতেই তার হাতের ছুঁয়ে কেঁপে ওঠে। উফ, মেহের দৌড়ে নয়নের কাছে এসে বলে, আই, তুমি ট্রে ফেলে দিচ্ছ কেন? সাবধানে ধরো, ওরা দেখলে কি ভাববে? কি হয়েছে তোমার? ঘামছো কেন? এসি তো ফুল স্পিডে চলছে। জানি না মেহের, মাথাটা মনে হচ্ছে মাথার ভেতর কেউ হাতুড়ি পেটেছে। ওই মহিলাটাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে আমি ওনাকে চিনি। কাকে? রেহানা চৌধুরীকে? তুমি চিনবে কোথা থেকে? টিভিতে দেখেছো হয়তো। ওনার শাড়িটা সুন্দর না? তবে গলার হাতটা একটু বেশি চকচক করছে, মনে হচ্ছে ঝাড়বাতি গলায় ঝুলিয়ে আসছে। তুমি কি সেটা দেখে মাথা ঘুরাচ্ছ, নাকি লো প্রেশার? না মেহের, লো প্রেশার না। মনে হচ্ছে কোনো এক জন্মদিনে অনেক বেলুন ছিল আর একটা লাল গাড়ি। এই, এখন সেন্সলেস হয়েও না প্লিজ। এখানে তোমাকে কোলে নেওয়ার মতো শক্তি আমার নাই। আর তোমার ওই ভারী শরীর নিয়ে আমি এই পিচ্ছিল ফ্লোরে নির্ঘাত আছাড় খাবো। পানি খাবে? এই ওয়াটার ভাই, এই পিচ্ছি, এক গ্লাস পানি দে তো তোর বসকে। একজন ওয়েটার পানি এগিয়ে দেয়। নয়ন পানি খেয়ে একটু ধাতস্থ হয়, কিন্তু তার চোখ বারবার রেহানা চৌধুরীর দিকে চলে যাচ্ছে। রেহানা চৌধুরী স্টেজের দিকে যাচ্ছে, কিন্তু হঠাৎ তিনিও থমকে দাঁড়ান। তিনি ভিড়ের মধ্যে নয়নের দিকে তাকান। মায়ের মন হয়তো অজান্তেই কিছু টের পেয়েছে। দেখো, উনিও তোমার দিকে তাকাচ্ছে। নিশ্চয়ই ভাবছে এই ছেলেটা তো হ্যান্ডসাম হয়ে ওয়েটার কেন, নাকি ভাবছে তোমার বউ টাইটা এখনো বাঁকা। শোনো, তুমি ওই দিকে যেও না, আমার ভয় লাগছে। বড়লোকদের ব্যাপার স্যাপার কখন কি বলে বসে। আমাকে যেতে হবে মেহের, ওনাদের টেবিলে খাবার সার্ভ করার ডিউটি আমার। কি? তুমি ওনাদের টেবিলে যাবে? যদি হাত কাঁপে, যদি স্যুপ ফেলে দাও ওনার ওই দামি শাড়িতে, তখন তো পুলিশে দিবে। বাদ দাও না, অন্য কাউকে পাঠাও। না, বস আমাকে দায়িত্ব দিয়েছে, আমি পারবো। তুমি দোয়া করো। দোয়া তো করছি, সাথে আয়াতুল কুরসিও পড়ছি, কিন্তু তুমি প্লিজ স্যুপ ফেলিও না। আর হ্যাঁ, পারলে ওনাদের জিজ্ঞাসা করো তো চিংড়ি মাছগুলো কোথা থেকে কেনে। এত বড় সাইজ তো বাজারে দেখি না। নয়ন দীর্ঘশ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করে। সে ট্রে হাতে ভিআইপি টেবিলের দিকে এগোতে থাকে। তার পা ভারী হয়ে আসছে, কিন্তু এক অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে তার জন্মদাতা পিতা মাতার কাছে। মেহের দূর থেকে শাড়ির আঁচল কামড়ে ধরে তাকিয়ে থাকে। আল্লাহ রক্ষা করো, ছেলেটা যেন কোনো অঘটন না ঘটায়। আর ওই বুড়ো আঙ্কেলটা যেভাবে মুরগির রান চিবোচ্ছে, ছি ছি ছি, এদের কি খাওয়ার কোনো ম্যানার্স নেই? টাকা থাকলে মানুষ ভদ্র হয় না, প্রমাণ পেলাম। নয়ন টেবিলের কাছে পৌঁছায়। আরমান চৌধুরী এবং রেহানা চৌধুরী বসে আছেন। ডিটেকটিভ রাশেদ তাদের ঠিক পেছনের চেয়ারে বসে তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশ দেখছেন। নয়ন ট্রে নামিয়ে রাখে, তার হাত কাঁপছে। এক্সকিউজ মি স্যার, স্টার্টার। কে? তিনি নয়নের চোখের দিকে তাকিয়ে তিনি স্তব্ধ হয়ে যান। আরমান দেখো। কি হয়েছে রেহানা? খাবার দিতে এসেছে, দিতে দাও। না, ওর চোখগুলো দেখো, ঠিক যেন। ম্যাম, কিছু লাগবে? ঠিক এই মুহূর্তে নয়নের ডান হাতের হাতাটা একটু উঠে যায় ট্রে নামাতে গিয়ে। রাশিদের চোখ সেদিকেই ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত নয়নের হাতে একটা ঘড়ি পড়া ছিল, যা ঠিক সেই জায়গাটা ঢেকে রেখেছে যেখানে জন্মদাগ থাকার কথা। রাশিদ হতাশ হয়ে চেয়ারে হেলান দেন, কিন্তু গল্প এখানে শেষ নয়। মেহের দূর থেকে ইশারা করে বলে, নয়ন, সোজা হয়ে দাঁড়াও, কুচু হয়ে আছো কেন? আর ট্রেটা শক্ত করে ধরো। নয়ন মেহেরের ইশারা দেখতে পায় না, সে শুধু অনুভব করে রেহানা চৌধুরীর দৃষ্টি তার আত্মার ভেতর ঢুকে যাচ্ছে। ভিআইপি টেবিলে পিনপতন নীরবতা। আরমান চৌধুরী গম্ভীর মুখে ন্যাপকিনটা কোলের উপর বিছিয়ে নিচ্ছেন। রেহানা চৌধুরী এখনো অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে। নয়ন ধীর হাতে সুপের বাটিটা টেবিলের উপর রাখতে যায়। তার হাতটা অদ্ভুতভাবে কাঁপছে। মনে মনে বলে, হাতটা এমন কাঁপছে কেন? নয়ন, শান্ত হ, বাটিটা সাবধানে রাখ। ওই তো, আরেকটু। সুপের বাটিটা ঠিকঠাক রাখলেও ট্রেতে থাকা সিলভারের ভারী চামচটা হঠাৎ করে স্কিপ করে। ঝনঝন শব্দে সেটা টেবিলের কোনায় লেগে সোজা নিচে পড়ে যায়। শব্দটা এসি ছড়া সাইলেন্ট রুমে বেশ জোরেই বাজে। ওহ নো, সরি স্যার, এক্সট্রিমলি সরি। নয়ন দ্রুত নিচু হয় চামচটা তোলার জন্য। সে হাঁটু গেড়ে বসে টেবিলের নিচে হাত বাড়ায়। ঠিক সেই মুহূর্তেই রেহানা চৌধুরীও নিচু হয়েছিলেন নিজের পার্সটা ঠিক করার জন্য। নয়নের হাত চামচটা ধরতে গিয়ে রেহানা চৌধুরীর পায়ে আলতো স্পর্শ করে। স্পর্শ লাগতে যেন ইলেকট্রিক শক খেলেন রেহানা চৌধুরী। এমনভাবে চমকে ওঠেন। উফ, কে? কে স্পর্শ করলো? নয়ন টেবিলের নিচ থেকে মুখ তুলে রেহানা চৌধুরীর একদম কাছে এসে বলে, মাফ করবেন ম্যাম, আমার হাত লেগে গেছে ভুলে। আমি ইচ্ছা করে, মাফ করবেন।
নয়ন চামচটা তুলে উঠে দাঁড়ায়। সে ভয়ে কুঁকড়ে আছে, কিন্তু রেহানা চৌধুরী তাকে বকা দেওয়ার বদলে উঠে দাঁড়ান। তিনি ছেলেটার একদম কাছে এগিয়ে যান। তার নাকটা সামান্য কুঁচকে ওঠে। তিনি বাতাসের গন্ধ শুকছেন। স্বামীর হাত খামচে ধরে ফিসফিস করে বলেন, আরমান, তুমি কি গন্ধটা পাচ্ছ? বলো, পাচ্ছ কি না? কিসের গন্ধ রেহানা? সুপের গন্ধ? দয়া করে সিনক্রেট করো না এখানে। সবাই তাকিয়ে আছে। ছেলেটা চামচ ফেলেছে, সেটা এমন কোনো অপরাধ না। ওইটারও এমনই হয়। সুপের গন্ধ না আরমান, এটা এটা আমার আয়ানের গায়ের গন্ধ। ছোটবেলায় ও যখন ঘামতো, ওর গা থেকে ঠিক এমন একটা কাঁচা দুধ আর জনসন পাউডারের মিক্সড গন্ধ আসতো। এই ছেলেটার গা থেকে ঠিক সেই গন্ধটাই আসছে। আমি ভুল হতে পারি না আরমান। মায়ের ধারণা কখনো ভুল হয় না। আরমান চৌধুরী স্ত্রীকে জোর করে চেয়ারে বসিয়ে দিয়ে থমকে সুরে বলেন, রেহানা, স্টপ ইট। তুমি কি পাগল হয়ে গেছো? এটা একটা ক্যাটারিং বয়, সারাদিনের কিচেনে কাজ করে। ওর গা থেকে মশলার গন্ধ আসবে, তোমার ছেলের গন্ধ আসবে কেন? তোমার ওষুধ খাওয়ার সময় হয়েছে। জয়েরকে ডাকবো? তুমি বিশ্বাস করছো না? বাবা, তোমার নাম কি? তুমি কি তুমি কি আমাকে চেনো? ম্যাম, আমার নাম নয়ন। আমি এখানকার স্টাফ। আমাদের এতিমখানার শিশুদের নিয়ে এসছে। আমি আপনাকে চিনি না ম্যাম, আমাকে মাফ করে দিন। আমি এখন অন্য চামচ এনে দিচ্ছি। ডিটেকটিভ রাশেদ পেছন থেকে উঠে আসে, পরিস্থিতি সামাল দেওয়ার ভান করে। ম্যাম, প্লিজ বসুন। ছেলেটা ভয় পাচ্ছে। এই ছেলে, যাও এখান থেকে। নতুন চামচ নিয়ে আসো আর সাবধানে কাজ করবে। জি স্যার, সরি স্যার। নয়ন দ্রুত পায়ে সেখান থেকে সরে যায়। তার মনে হচ্ছে বুকটা ফেটে যাবে। কেন ওই মহিলা আমাকে দেখে অমন করলেন? কেন ওনার স্পর্শে আমার নিজের মায়ের কথা মনে পড়লো, যাকে আমি কখনো দেখিনি। এদিকে হলের অন্য প্রান্তে একটা পিলারের আড়ালে দাঁড়িয়ে মেহের চিকেন ললিপপ খাচ্ছিল। সে দূরে থেকে এই পুরো দৃশ্যটা দেখেছে, কিন্তু কথা শুনতে পায়নি। তার চোখ রাগে লাল হয়ে আছে। সে হাতের চিকেন ললিপপটা দাঁত দিয়ে ছিঁড়ে কামড় দিয়ে পাশে দাঁড়ানো এক অচেনা গেস্টকে উদ্দেশ্য করে। দেখলেন ভাইয়া, দেখলেন কাহিনীটা? ছেলেটা ভুলে একটা চামচ ফেলেছে, আর ওই মহিলা কেমন করে তেড়ে আসলো। মনে হলো যেন ছেলেটা ওনার কিডনি খুলে নিয়ে গেছে। বড়লোকদের এই একই সমস্যা, দয়ামায়া কিচ্ছু নাই। এক্সকিউজ মি। এক্সকিউজ মি তো ওই মহিলাকে বলা উচিত। তাকান ওনার দিকে, কিরকম শাড়ি পরেছে, কালারটা দেখেছেন? পচা কচুর পাতার মতো কালার। আর ওই যে গলার হারটা, ওটা নিশ্চয়ই নিউ মার্কেটের মোড় থেকে 150 টাকা দিয়ে কোনো ইমিটেশন। এত টাকা আছে তাও রুচি নাই। আমার নয়ন কত সুন্দর করে বউ ট্রাই করেছে, আর উনি ওভাবে আঙ্গুল উঁচিয়ে কথা বলছেন। সগ্রাটে মহিলা কোথাকার। মেহের চিকেনের হাড়টা পেটে রেখে টিস্যু দিয়ে মুখ মোছে। তার এখন ইচ্ছে করছে গিয়ে ওই স্টেজে উঠে রেহানা চৌধুরীকে 2টা কথা শুনিয়ে আসতে। আবার বিড়বিড় করে বলে, নয়নটা একটা বোকা, দাঁড়িয়ে দাঁড়িয়ে বকা খাচ্ছে। আমাকে যদি কেউ এইভাবে কথা শোনাতো, আমি সোজা বলে দিতাম, চামচ পড়েছে তো কি হয়েছে, আপনার ফ্লোর তো টাইলসের না, মনে হচ্ছে পিচ্ছিল বরফের মাঠ। ওই যে আসছে, মুখটা কেমন কালো করে ফেলেছে। কলিজাটা আমার, দাঁড়ো, আজ আমি এর একটা বিহিত করব। নয়ন কিচেনের দিকে না গিয়ে মেহেরের দিকেই আসে। তার চেহারায় বিধ্বস্ত ভাব। মেহেরের সামনে এসে দেওয়াল ধরে দাঁড়িয়ে বলে, মেহের, আমার ভালো লাগছে না, আমি চলে যাব। যাবা মানে কি? ডিউটি শেষ না করে গেলে তো বেতন কাটবে। আর তোমার দায়িত্বে যে বাচ্চাগুলো আছে তাদের কে নিয়ে যাবে? আর ওই ডাইনি বুড়িটা কি বললো তোমাকে? তোমাকে কি খুব বকা দিয়েছে? বলো আমাকে, আমি এক্ষুনি গিয়ে ওনার শাড়ির আঁচলে কফি ঢেলে দিয়ে আসবো, তখন বুঝবে মজা। না মেহের, বকা দেননি। উনি উনি কাঁদছিলেন। কাঁদছিলেন কেন? কেন? চামচ পড়ার শোকে? বাহ, চামচের জন্য কান্না? এদের জীবনটা কত কষ্টের দেখেছো? আমাদের তো ভাত জোটে না, আর ওনারা চামচ পড়ে গেলে কান্নাকাটি করে। ঢং, সব ঢং। তুমি ওসবে কান দিও না তো। পানি খাবে? তোমার হাত এখনো কাঁপছে। উনি আমাকে জিজ্ঞেস করলেন আমি ওনাকে চিনি কিনা। মেহের ওনার চোখের দিকে তাকিয়ে আমার মনে হলো আমি যেন ওনাকে অনেক আগে থেকে চিনি। খুব ছোটবেলার কোনো স্মৃতি ঝাপসা হয়ে আসছে সব। তুমি ওনাকে টিভিতে দেখেছো, তাই চেনা চেনা লাগছে। শোনো, ব্রেনকে বেশি প্রেশার দিও না। তোমার ব্রেন তো এমনিতে কমজোরি, বেশি চাপ দিলে হ্যাং হয়ে যাবে। চলো আমরা ওই বারান্দায় গিয়ে একটু বাতাস খাই। এখানে এসির গন্ধে আমার বমি আসছে। না, বস দেখলে রাগ করবেন। আমাকে আবার টেবিলে যেতে হবে। আবার যাবে?
বাঘের গুহায় আবার যাবে? তোমার কি জীবনের মায়া নাই? যদি এবার সুপের বাটি ফেলে দাও, তখন তো ওই মহিলা তোমাকে জ্যান্ত চিবিয়ে খাবে। শোনো, তুমি বরং ওই পেছনে টেবিলে যাও, যেখানে বাচ্চারা খাচ্ছে, ওখানে ডিউটি নাও। ওই ডাইনি মহিলার সামনে আর যাবা না, খবরদার। আচ্ছা দেখি বসকে বলে চেঞ্জ করা যায় কিনা। কিন্তু মেহের, ওনার কান্নাটা ফেক ছিল। ওটা খুব কষ্টের কান্না ছিল। হতে পারে, হয়তো ওনারও ছেলে হারিয়ে গেছে, বা ছেলে ড্রাগস নেয়, বা ছেলে ওনাকে ওল্ড হোমে রেখে আসছে, তাই অন্যের ছেলের উপর মায়া দেখাচ্ছে। বড়লোকদের ফ্যামিলিতে এমন কমন ব্যাপার। বাদ দাও, তুমি এই চিংড়ি মাছটা খেয়ে দেখো তো, ঠান্ডা হয়ে গেছে কিন্তু টেস্ট আছে। নাও, হা করো। মেহের জোর করে নয়নের মুখে এক টুকরো চিংড়ি ঢুকিয়ে দেন। নয়ন অনিচ্ছা সত্ত্বেও খায়। মেহেরের এই পাগলামি আর কেয়ারিং স্বভাবটাই তাকে এই কঠিন মুহূর্তে মাটির সাথে ধরে রাখে। ওদিকে ভিআইপি টেবিলে রিহানা চৌধুরী এখনো টিস্যু দিয়ে চোখ মুছছেন। আরমান চৌধুরী রাশেদকে ইশারা করেন কিছু একটা করার জন্য। ঘটনাটা ইন্টারেস্টিং। ম্যাডাম কোনোদিন ভুল করেন না। এই ছেলের ব্যাকগ্রাউন্ড চেক করতেই হবে, কিন্তু আজ রাতে না, কাল সকালে। আজ শুধু নজরে রাখি। আর এমনিতেও তো তার উপর আগে থেকেই আমার সন্দেহ আছে। ইভেন্ট চলতে থাকে, মিউজিক বাজে, কিন্তু নয়না রেহানা চৌধুরীর মাঝখানে যে অদৃশ্য সুতোটা টানটান হয়ে আছে সেটা কেউ দেখতে পায় না, শুধু তারা দুজন বাদে। পার্টি তখন একদম শেষ পর্যায়ে। স্টেজে কেক কাটার পর্ব শেষ হয়েছে। অতিথিরা ডেজার্ট সেকশনে ভিড় করছে। মেহের এক কোণায় দাঁড়িয়ে তার ব্যাগে টিস্যু পেপার আর কিছু ক্যান্ডি ভরছে। নয়ন একটু দূরে দাঁড়িয়ে বোতলজাত পানি সাজাচ্ছে। হঠাৎ স্টেজের পেছনের বড় এলইডি স্ক্রিনটার কানেকশন বোর্ডে একটা বিকট শব্দ হয়, ধুম। নীল রঙের আগুনের স্ফুলিঙ্গ ছিটকে পড়ে মকমলের ভারী পর্দায়। মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। এসি রুম হওয়ার কারণে আগুন বাতাসের বেগে ছড়িয়ে পড়ে ফল সিলিংয়ের দিকে। মেয়ের শব্দ শুনে চমকে ওঠে। প্রথমে ভেবেছিল বাজি ফুটেছে। ও আল্লাহ, এটা কিসের শব্দ হলো? নয় নয়, দেখো, ওটা কি বাজি ফুটাচ্ছে? নাকি ট্রান্সমিটার বাস্ট হলো? আগুন, আগুন! নয়, পালাও, সবাই পালাও। মুহূর্তের মধ্যে পুরো বলরুমে হুলস্থুল পড়েছে। সুটেড বুটেড ভদ্রলোকেরা ভদ্রতা ভুলে একে অপরকে ধাক্কা দিয়ে এক্সিট গেটের দিকে ছুটতে শুরু করে। কাঁচ ভাঙার শব্দ, নারীদের চিৎকার আর সাইরেনের আওয়াজে নরক গুলজার হয়ে ওঠে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় চারপাশ। নয়ন দৌড়ে মেহেরের কাছে আসে, তাকে আড়াল করে। মেহের, মেয়ের আমার হাত ধরো, ভয় পেও না, নিচু হয়ে আটো। ধোয়া উপরের দিকে থাকে। চলো, কিচেনের পেছনে দরজা দিয়ে বের হবো। আমি আমি কিছু দেখতে পাচ্ছি না নয়ন, আমার চোখ জ্বলছে। আল্লাহ, আমরা কি মরে যাব? আমার আম্মুকে বলো, আমি ওনাকে খুব ভালোবাসি। নয়ন, আমাকে ছেড়ে যেও না। ছাড়বো না মেহের, শক্ত করে ধরো। ওইদিকে চলো। নয়ন মেহেরকে নিয়ে প্রায় দরজার কাছে চলে এসেছিল, কিন্তু ঠিক তখনই ভিআইপি টেবিলের দিক থেকে একটা আর্তনাদ শোনা যায়। আগুনের তাপে স্টেজের একটা বড় কাঠের বিম ভেঙে পড়ে ভিআইপি এক্সিটের সামনে। রেহানা চৌধুরী সেখানে আটকা পড়েছেন, তার শাড়ির আঁচলে আগুন ধরে যাওয়ার উপক্রম। আরমান চৌধুরীর স্ত্রীকে বাঁচাতে গিয়ে ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে গেছেন। তার বয়স্ক শরীর আর ধোঁয়ার কারণে তিনি উঠতে পারছেন না। রেহানা, রেহানা হাত দাও, আমার হাত ধরো। কেউ আছেন? হেল্প, হেল্প, আমার স্ত্রী ভেতরে, হেল্প। আরমান, এসো না, তুমি পড়ে যাবে, সরে যাও। ও আল্লাহ, বাঁচাও। নয়ন দরজার কাছে দাঁড়িয়ে থমকে যায়। ওই আর্তনাদ, বাঁচাও, এটা তার কানে তীরের মতো বিঁধে। সে মেহেরের হাতটা ধরেছিল, কিন্তু তার দৃষ্টি আটকে যায় আগুনের ওপাশে রিহানা চৌধুরীর দিকে। মেহের নয়নের হাত ধরে টান দিয়ে বলে, কি দেখছো? চলো, ছাদ ভেঙে পড়েছে। নয়ন, তুমি কি শুনতে পাচ্ছ? আমরা মরে যাব, বের হও। মেহের, তুমি বের হও, আমি আসছি। ওনার আটকা পড়েছেন। কি? তুমি পাগল হয়ে গেছো? ওই আগুনের মধ্যে যাবে তুমি? তুমি কি ফায়ার সার্ভিস? ওরা বড় লোক, ওদের বডিগার্ড বাঁচাবে, তুমি কেন নয়ন? আমি তোমাকে যেতে দেব না, আমার কসম। তুমি গেলে কিন্তু আমি এই আগুনে ঝাঁপ দেব। মেহের প্লিজ, বোঝার চেষ্টা করো। ওনার আমার বাবা মায়ের বয়সে। আমি যদি এখন চলে যাই, সারা জীবন নিজেকে মানুষ বলে পরিচয় দিতে পারবো না। তুমি যাও, সিকিউরিটি গার্ড ওকে বাইরে নিয়ে যান। না না নয়ন, যেও না। একজন সিকিউরিটি গার্ড মেহেরকে টানতে টানতে বাহিরে নিয়েছে। নয়ন, ফিরে এসো। আল্লাহ, আমার নয়নকে রক্ষা করো, আমি ওকে অনেক ভালোবাসি। মেহেরের চিৎকার ধোঁয়ায় মিলিয়ে যায়। নয়ন নিজের শার্টের হাতা দিয়ে নাক চেপে ধরে আগুনের দিকে দৌড় দেয়। আগুনের তাপ এত বেশি যে তার ভ্রু কুঁচকে যাচ্ছে। সে এক লাফে একটা উল্টে যাওয়া টেবিল টপকে আগুনের কুণ্ডলির ভেতর ঢুকে পড়ে।
সে কাশতে কাশতে আরমান চৌধুরীর কাছে গিয়ে বলে, স্যার স্যার আপনি সরুন, আমি দেখছি। আরমান চৌধুরী নয়নের পা জড়িয়ে ধরে বলে, বাবা আমার রেহানাকে বাঁচাও, ও বের হতে পারছে না, আমি তোমাকে সব দিয়ে দেবো, আমার স্ত্রীকে বাঁচাও। কিছু দিতে হবে না স্যার, আপনি হামা করে দিয়ে সরুন। নয়ন আগুনের শিখা উপেক্ষা করে রেহানা চৌধুরীর কাছে পৌঁছে। রেহানা চৌধুরী ভয়ে কুঁকড়ে আছেন, তার শাড়ির নিচের অংশে আগুন ধরে গেছে। নয়ন মুহূর্তের মধ্যে নিজের গায়ের ওয়েস্টকোট খুলে সেটা দিয়ে বাড়ি মেরে আগুন নেভায়। তারপর কোনো কথা না বলে রেহানা চৌধুরীকে পাজা কুলা করে তুলে নাই। রেহানা চৌধুরী আধো চেতনায় নয়নের শার্ট খামচে ধরে বলেন, কে কে তুমি আয়ান? তুমি কি আমার আয়ান? ম্যাম কথা বলবেন না, শ্বাস বন্ধ রাখুন। নয়ন যখন তাকে কোলে নিয়ে ফিরছিল তখন উপর থেকে একটা জ্বলন্ত ডেকোরেশনের কাপড় খসে পড়ে নয়নের ডান কাঁধের উপরে। আগুনের ছ্যাঁকা লেগে নয়নের শার্টের হাতা এবং কাঁধের কাপড় পুড়ে গিয়ে চামড়ায় লেগেছে। না থামা যাবে না, বের হতেই হবে। নয়ন যন্ত্রণায় কাতরালিও রেহানা চৌধুরীকে ছাড়ে না। সে দৌড়ে আগুনের বেষ্টনী পার হয়ে মেইন হলের বাইরে লবিতে এসে পড়ে। সেখানে ফায়ার এক্সটিংগুইশার নিয়ে কর্মীরা দৌড়াদৌড়ি করছে। রেহানা চৌধুরীকে নয়ন একটা সোফায় নামিয়ে দেয়। আরমান চৌধুরীও টলতে টলতে সেখানে আসেন। রেহানা তুমি ঠিক আছো? বাবা তুমি তুমি আমার স্ত্রীকে নতুন জীবন দিলে, তোমার হাত তো পুড়ে গেছে। নয়নের শার্টের ডান দিকের পুরো হাতা পুড়ে ছাই হয়ে গেছে, কাঁধের চামড়া ঝলসে গেছে, কিন্তু ঠিক ছলছানা অংশের পাশে যেখানে কাপড় পুড়ে গর্ত হয়ে গেছে সেখানে স্পষ্ট হয়ে উঠেছে একটা জন্মদাগ, অর্ধচন্দ্রাকৃতির একটা লালচে কালো দাগ। ধোঁয়া আর কালির মাঝেও দাগটা ঝলঝল করছে। ডিটেকটিভ রাশেদ ভিড়ের মধ্য থেকে দৌড়ে আসছিলেন। তিনি নয়নের কাঁধের দিকে তাকিয়ে থমকে দাঁড়ান। তার চোখ বড় হয়ে যায়। তিনি পকেট থেকে সেই পুরনো ছবিটা বের করার চেষ্টা করেন, কিন্তু তার হাত কাঁপছে। নিজের মনেই চিৎকার করেন তিনি, ইয়া আল্লাহ, পেয়েছি স্যার, স্যার দেখুন। ঠিক এই সময় মেহের সিকিউরিটি গার্ডের হাত ছাড়িয়ে পাগলের মতো দৌড়ে আসে। তার চুল এলোমেলো, চোখে মুখে কাজল লেপটে একাকার। সে নয়নের পোড়া হাত দেখে বুক ফাটা চিৎকার দেয়। নয়ন, নয়ন! সে দৌড়ে এসে নয়নের সামনে হাঁটু গিরে বসে পড়ে। কি করেছো এটা? হাতটা কি করেছো? আমি বলেছিলাম না যেও না, আমি বলেছিলাম না। সে নয়নের পোড়া কাঁধে ফু দিতে থাকে। আল্লাহ গো, চামড়া উঠে গেছে, অনেক চলছে না। কথা বলো না কেন? বোবা হয়ে গেছো নাকি? ডাক্তার ডাকেন। কেউ ডাক্তার ডাকেন না কেন? আপনারা কি অন্ধ? ছেলেটা মরে যাচ্ছে। হায় আল্লাহ, আমি এখন কি করব? নয়ন, নয়ন, কথা বলো শোনা, কি হলো? কথা বলছো না কেন আমার জান? মেহের আমি ঠিক আছে, দেখো ওনারা বেঁচে আছেন। ওনারা বেঁচে থাকুক আর মরুক, আমার দেখার দরকার নাই। তোমার হাত পুড়ে গেছে। কালকে আমরা কিভাবে রিক্সায় উঠবো? তুমি কিভাবে ভাত খাবে? সে কাঁদতে কাঁদতে রেহানা চৌধুরীর দিকে আঙুল তুলে বলে, সব আপনার জন্য। আপনারা বড় লোকরা শুধু নিজেদের জান বাঁচাতে জানেন। আমার নয়ন কেন আগুনে যাবে? ও তো আপনাদের চাকর না, ও আমার সব। মেয়ে, ওকে বকো না, ও ফেরেশতা। তিনি নয়নের কাঁধের দিকে তাকিয়ে হঠাৎ তার চোখ স্থির হয়ে যায়। আরমান, আরমান, ওর কাঁধে তাকাও, ওই দাগটা। রাশেদ ততক্ষণে টর্চ লাইট জেলে দাগটার উপর আলো ফেলেছে। আরমান চৌধুরী বলেন, রাশেদ এটা কি করে সম্ভব? জি স্যার, 100% সম্ভব। এই সেই ক্রেসেন্ট মার্ক, অর্ধচন্দ্র, যেটা আয়ান বাবার জন্মের সময় ছিল। স্যার ইনি আয়ান, ইনি আপনাদের হারিয়ে যাওয়া ছেলে। মুহূর্তের জন্য লবির কোলাহল, সাইরেনের শব্দ সব যেন থেমে যায়। মেহের কান্না থামিয়ে হাঁ করে রাশেদের দিকে তাকায়। নয়ন যন্ত্রণায় কাতরাতে কাতরাতে অবাক হয়ে আরমান চৌধুরীর দিকে তাকায়। আপনারা কি বলছেন? আমার নাম নয়ন, আমি এতিম খানার। রেহানা চৌধুরী উঠে বসতে গিয়ে পড়ে যান, তবে হামাগুড়ি দিয়ে নয়নের পায়ের কাছে এসে জড়িয়ে ধরে। তুমি এতিম নও বাবা, তুমি এতিম নও, তুমি আমার আয়ান। 18 বছর, 18 বছর আমি এই দাগটা স্বপ্নে দেখেছি। আরমান, আমার ছেলেকে বুকে নাও, ও ফিরে এসেছে। মানে কিসের আয়ান? ও নয়ন, ও আমার ক্লাসমেট। আমরা একসাথে পড়াশোনা করেছি। আজ প্রায় 12 বছর ধরে আমরা একসাথে আছি। ও এখন মেসে থাকে। আপনার কি আগুনের তাপে পাগল হয়ে গেছেন? ও গরিব মানুষ, ও আপনাদের ছেলে হবে কেন? নয়, চলো এখান থেকে। এরা তোমাকে কিডনি পাচারকারী ভাবছে মনে হয়। না, ইনি পাগল হননি,
এই দাগটার কথা মেডিকেল রিপোর্টে আছে। আর আজ ওনার ডিএনএ টেস্ট করারও দরকার নেই। ওনার সাহসিকতা আর এই দাগই প্রমাণ। নয়ন সাহেব, আপনি চৌধুরী গ্রুপের একমাত্র উত্তরাধিকারী। মেহের, ওরা কি বলছে? আমি আমি চৌধুরী? কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। নয়নকে হোটেলেরই গ্রাউন্ড ফ্লোরের ভিআইপি লাউঞ্জে রাখা হয়েছে। হোটেলের নিজস্ব প্যারামেডিক টিম তার পুরা কাঁধে ব্যান্ডেজ করে দিচ্ছে। লাউঞ্জের সোফায় আরমান চৌধুরী এবং রেহানা চৌধুরী বসে আছেন। তাদের চোখে মুখে এখনও আতঙ্কের ছাপ, কিন্তু চোখের দৃষ্টি নিবদ্ধ নয়নের উপর। ডিটেকটিভ রাশেদ একপাশে দাঁড়িয়ে এক্সরে রিপোর্টের মতো নয়নের দিকে তাকিয়ে আছে। মেহের নয়নের পায়ের কাছে ফ্লোরে বসে আছে, তার শাড়ির আঁচল ধুলো আর কালিতে মাখামাখি। নয়ন যন্ত্রণায় মুখ কুঁচকে ব্যান্ডেজ বাঁধার সময় ফিসফিস করে বলে, আস্তে ভাই, একটু আস্তে, চামড়াটা মনে হয় উঠে গেছে। এই যে ভাই, আপনি কি গরু ছাগলের ডাক্তার নাকি মানুষের? এত জোরে চাপ দিচ্ছেন কেন? দেখছেন না জানটা ব্যথা পাচ্ছে? আস্তে করেন। আর আপনারা সে চৌধুরী দম্পতির দিকে আঙুল তুলে বলে, আপনারা এখন এখানে বসে আছেন কেন? থ্যাংক ইউ তো দেওয়া শেষ, এখন কি ক্ষতিপূরণ দেওয়ার ভয়ে বসে আছেন? আমাদের কিচ্ছু লাগবে না, আপনারা যান। নয়, চলো আমরা সরকারি হাসপাতালে যাই। এদের এই ব্যান্ডেজে আমার বিশ্বাস নাই। মা, তুমি ভুল বুঝছো। আমরা ক্ষতিপূরণ দিতে আসিনি, আমরা আমরা আমাদের সন্তানকে নিতে এসেছি। স্যার, আপনারা খুব শক পেয়েছেন, তা বলতে বলছেন। আগুনের ধোঁয়ায় হয়তো আপনাদের হ্যালুসিনেশন হচ্ছে। আমি নয়ন, তেজগো এতিমখানার নয়ন। আমার মা বাবা নেই, আমাকে এতিমখানায় গেটে কেউ ফেলে রেখে গিয়েছিল। আপনারা প্লিজ ইমোশনাল হবেন না। তুমি এতিমখানার গেটে ছিলে না বাবা, তুমি হারিয়ে গিয়েছিলে 18 বছর আগে, ঠিক আজকের দিনে। তোমার বয়স তখন 5। ম্যাম দেখুন, আমার কাঁধে একটা দাগ আছে ঠিকই, কিন্তু এটা কাকতালি হতে পারে। আমি আপনাদের ফিলিংস রেসপেক্ট করি, কিন্তু আমি আপনাদের ছেলে নই। আমি গরিব, আমি সাধারণ। আপনাদের সাথে আমার কোনো মিল নেই। মিল নেই? ছোটবেলায় যখন তুমি ঘুমাতে চাইতে না, তখন আমি তোমাকে একটা ছড়া শোনাতাম। যেই ছড়াটা আমি বানিয়েছিলাম পৃথিবীর কোনো বইতেই নেই, শুধু আমি আর তোমার ছেলেই জানতো। ম্যাম প্লিজ, আমার মাথা ব্যথা করছে। রিহানা চৌধুরী নয়নের মাথায় হাত বুলিয়ে কান্না ঝরিত কিন্তু স্পষ্ট স্বরে বলতে শুরু করে, আকাশের ওই নীল পৃথিবী জ্বলছে আলো টিপ টিপ, আমার খোকা ঘুমিয়ে পড়ে নিভিয়ে দিয়ে মাঠের দ্বীপ, রাজপুত্র ঘোড়ায় চড়ে আনবে পেরে লাল বেলুন, হারিয়ে যাবে পথের বাঁকে বাজবে পায়ের নূপুর ঝুনঝুন। ছড়ার শেষ লাইনটা বাজবে পায়ে নুপুর ঝুনঝুন বলার সাথে সাথে নয়নের শরীরটা একটা ছটকা খায়। তার চোখের মনি স্থির রয়েছে, লাউঞ্জের এসি বা কোলাহল সব থেমে যায় তার কানে। তার মস্তিষ্কে নিয়রণে এক প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। সে নিজের মনি বিড়বিড় করে, লাল বেলুন, ঘোড়া, নূপুর। নর, কি হলো? তুমি কাঁপছো কেন? ও ভাই, স্যারেন দেন, ও মনে হয় শক পেয়েছে। নয়নের চোখের সামনে ভেসে ওঠে 18 বছর আগের দৃশ্য। ঝাপসা মেমোরিগুলো এখন এইচডি কোয়ালিটির মতো পরিষ্কার হতে শুরু করে। 5 বছরের ছোট্ট একটা ছেলে, মেলার ভিড়, তার হাতে একটা লাল গ্যাস বেলুন। ড্রাইভার কাশিম মামা গাড়ি থামিয়ে পান কিনতে গেছেন। ছেলেটা গাড়ি থেকে নামে, বেলুনটা হাত ফসকে উড়ে যায়। সে বেলুনের পিছু পিছু দৌড়ায়, ভিড়, মানুষের পা, ধাক্কা, মামা, মা, বাবা, চিৎকার, তারপর সব অন্ধকার। আহ, আমার মাথা। হাফ প্যান্ট পরা সে ছোট্ট আমিটা, ওই লাল গাড়িটা মামাকে আইসক্রিম খাইয়ে দিচ্ছিল। আয়ান বাবা, মনে পড়ছে? বলো, মনে পড়ছে? সে চোখ খুলে রিহানার দিকে তাকায়। তার চোখ এখন আর 23 বছরের যুবকের নয়, 5 বছরের হারানো শিশুর মতো অসহায়। মা, তুমি তুমি ছড়াটা গাইতে যখন কারেন্ট চলে যেত? হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি গাইতাম। তুই আমার কোলে মাথা রেখে শুনতি। মা, তোমরা আমাকে নিতে আসনি কেন? আমি এতিমখানা সেরেতে বসে থাকতাম। সব বাচ্চার আত্মীয়রা আসতো শুক্রবারে। আমি গেটের দিকে তাকিয়ে থাকতাম, ভাবতাম কেউ একজন আসবে, কেউ একজন আমাকে কোলে নেবে। 18 বছর মা, 18 বছর আমি একা ঘুমিয়েছি, মশার কামড় খেয়েছে। তোমরা তো বড় লোক, তোমরা তো গাড়ি করে ঘুরতে, আমাকে খোঁজনে কেন মা? নয়নের এই অভিমানী শান্ত কিন্তু তীক্ষ্ণ প্রশ্নটা লাউঞ্জের বাতাসকে ভারী করে তোলে। আরমান চৌধুরী মুখ থেকে কান্নায় ভেঙে পড়েন। ডিটেকটিভ রাশেদের চশমা খুলে চোখ মুছছেন। আরমান চৌধুরী নয়নের পায়ের কাছে বসে পড়েন। খুঁজেছি বাবা,
আসমান জমিন এক করে খুঁজেছি, কিন্তু আল্লাহ আমাদের শাস্তি দিয়েছেন। আমাদের ক্ষমা করে দে বাবা। তোর এই কষ্টের ঋণ আমি আমার সব সম্পত্তিও শোধ করতে পারবো না। আমার সম্পদ লাগবে না বাবা, আমার শুধু আমার মাকে দরকার ছিল। নয়না নিজেকে ধরে রাখতে পারে না, সে রেহানা চৌধুরীকে দুই হাতে জড়িয়ে ধরে। মা আর ছেলের কান্নায় লাউঞ্জের পরিবেশ ভারাক্রান্ত হয়ে ওঠে। মেহের একপাশে দাঁড়িয়ে শাড়ির আঁচল কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছে। সে জানে এই মিলন দৃশ্যে তার কোনো জায়গা নেই, সে এখনো অপ্রয়োজনীয়। কান্না পর্ব কিছুটা থামলে আরমান চৌধুরী উঠে দাঁড়ান। তিনি ছেলের মুখটা দুই হাতে ধরে কপালে চুমু খান। তারপর তিনি মেহেরের দিকে তাকান। মেহের দেয়ালের সাথে মিশে যাওয়ার চেষ্টা করছে। সে নিজের ছেঁড়া স্যান্ডেলটা ওড়না দিয়ে ঢেকে রেখেছে। বাবা আয়ান, চলো, গাড়ি তৈরি। তোমাকে এখন ভালো হসপিটালে নিতে হবে। আর উনি কি তোমার কলিগ? জি আঙ্কেল, মানে স্যার, আমি ওর কলিগ। আমি এখন যাই, রাত অনেক হয়েছে, মা চিন্তা করবে। নয়ন মানে স্যার, আপনি যান, ভালো চিকিৎসা দরকার আপনার। মেহের পা বাড়ায় চলে যাওয়ার জন্য। তার মনে হচ্ছে পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। নয়ন চৌধুরী এখন কোটিপতি, আর সে মিরপুরের এক মধ্যবিত্ত মেয়ে। এই গ্যাপটা সে মেনে নিয়েছে। কিন্তু নয়ন মায়ের কোল থেকে উঠে দাঁড়ায়। সে দৌড়ে গিয়ে মেহেরের হাত খপ করে ধরে ফেলে। কোথায় যাচ্ছ? বাসায়, তোমার বাবা মা এসেছেন, তোমার এখন তাদের সাথে যাওয়া উচিত। আমি কে? আমি তো কেউই না। বাবা, মা, তোমরা বলছো তোমরা আমাকে 18 বছর খুঁজেছ, কিন্তু তোমরা কি জানো গত 12 বছর আমাকে কে বাঁচিয়ে রেখেছে? কি আমার মা, বাবা, বন্ধু সব হয়েছিল? কে বাবা? হে মেহের, আজ থেকে 12 বছর আগের কথা। আমি এতিমখানায় ঢোকার পর 5 বছর কেটে যায়। আমি সবসময় চুপচাপ থাকতাম, কেউ আমার সাথে খেলতো না। গ্রামের স্কুলের বাচ্চারা আমাদের এতিম বলে খেপাতো। একদিন টিফিনের সময় আমি এক কোণে বসে কাঁদছিলাম। তখন ফ্রক পর একটা ছোট্ট মেয়ে, যার চুল 2 বেনু করা, সে এসে আমার সামনে দাঁড়ালো। নয়ন, প্লিজ ওসব বলো না। না, আজ বলতেই হবে। বাবা, ওই মেয়েটা আমাকে বলেছিল, এই ছেলে কাঁদছিস কেন? তোর টিফিন নাই? নে, আমার আচার দিয়ে খিচুড়ি খা। ও নিজে না খেয়ে আমাকে খাইয়েছিল। সেদিন থেকে আজ পর্যন্ত এই 12টা বছর আমার জমানো প্রতিটি কষ্ট ভাগ করে নিয়েছে। আমার যখন টাইফয়েড হলো, এতিমখানার হুজুরের হাল ছেড়ে দিয়েছিল। এ মেহের, ও তখন ক্লাস 9-এ পড়ে। ও স্কুল পালিয়ে আমার শিওরে বসে জলপটে দিয়েছে। ও ওর মাটির ব্যাংক ভেঙে জমানো টাকা দিয়ে আমার ওষুধ কিনেছে। নয়নের কথা শুনে রেহানা চৌধুরীর চোখে আবার পানি। তিনি মুগ্ধ হয়ে মেহেরের দিকে তাকান। মেহের তখনও মাটির দিকে তাকিয়ে কাঁদছে। আজ আমি চৌধুরী বাড়ির ছেলে হতে পারি, কিন্তু আমার আসল পরিচয় হলো আমি মেহেরের নয়ন। ও আমাকে তখন ভালোবেসেছে যখন আমার পকেটে ফুচকা খাওয়ার টাকা থাকতো না, যখন আমার পরিচয় ছিল শুধু একটা বেওয়ারিশ লাশ। ও আমাকে মানুষ ভেবেছে, রাজপুত্র না ভেবে রাজপুত্রের সম্মান দিয়েছে। আরমান চৌধুরী এগিয়ে এসে মেহেরের মাথায় হাত রাখেন। মারে, আমরা তো রক্তের বাবা মা, কিন্তু তুমি তো আত্মার আত্মীয়। তুমি যা করেছো তা আমরা 18 বছরও করতে পারিনি। তুমি আমাদের পর নও, তুমি এই পরিবারের লক্ষ্মী। মেহের আরমান চৌধুরীর পায়ে হাত দিয়ে সালাম করতে গিয়ে কেঁদে ফেলে। আঙ্কেল, ও আমার খুব আদরে, আপনারা ওকে নিয়ে যাবেন। কিন্তু ও না খুব বোকা, ও একা রাস্তা পার হতে পারে না, ও ঠিক মতো খায় না। আপনারা প্লিজ ওর খেয়াল রাখবেন। ওকে এসি রুমে ঘুমাতে দিবেন না, ওর ঠান্ডা লাগে। রেহানা চৌধুরী মেহেরকে জড়িয়ে ধরে। পাগলি মেয়ে, ওকে আমরা নিচ্ছি ঠিকই, কিন্তু একা নিচ্ছি না। যে আমার ছেলেকে এত বছর আগলে রেখেছে, তাকে ছাড়া আমার ছেলে কি ভালো থাকবে? তুমিও আমাদের সাথে যাবে। আমি? না না আন্টি, আমার আম্মু আমাকে আস্ত রাখবে না, আমি বাসায় যাই। আম্মুকে আমি ম্যানেজ করব। এখন চলো, সবাই একসাথে যাব। কিছুক্ষণ পর চৌধুরী গ্রুপের বিশাল লিমুজিন গাড়ি হোটেলে পৌঁছে দাঁড়িয়ে আছে। ড্রাইভার দরজা খুলে দেয়। নয়ন, মেহের, আরমান এবং রেহানা গাড়িতে ওঠে। নয়নের পুরা হাত ব্যান্ডেজ, কিন্তু তার মুখে প্রশান্তির হাসি। মেহের জানলার পাশে বসেছে। সে এখনো বিশ্বাস করতে পারছে না সে লিমুজিনে বসে আছে। মেহের সিটের চামড়ায় হাত বুলিয়ে বলে, ওরে বাবা, এই সিট তো আমার বিছানার চেয়েও নরম। নয়ন, আমরা কি সত্যি এইটাতে চড়ে বাসায় যাব, নাকি স্বপ্ন দেখছি? স্বপ্ন না মেহের, এটা এখন বাস্তব। মা মেহের, তোমার কিছু লাগবে? আইসক্রিম বা কিছু? আঙ্কেল, মানে বাবা,
একটা কথা বলি, মাইন্ড করবেন না তো? না মা, বলো, যা খুশি বলো। আপনার ছেলের চয়েস না খুব জঘন্য। ও শুধু নীল শার্ট পরে, নেভি ব্লু, স্কাই ব্লু, রয়্যাল ব্লু। দোকানে গেলে মনে হয় দুনিয়ায় আর কোনো কালার নাই। আমি কতবার বললাম একটা মেরুন কালারের পাঞ্জাবি কিনতে, ও কিনে না, বলে নীল রঙে আমাকে মানায়। আপনারা তো এখন ওর আসল বাবা মা, আপনারা প্লিজ ওকে একটু বোঝাবেন কালকে যেন ও নীল শার্ট না পরে। আর হ্যাঁ, ওর চুলের কাটিংটা দেখেছেন? কাকের বাসা। প্লিজ ওটাকে একটু সাইজ করে দিবেন। মেহেরের এই কথা শুনে গাড়ির ভেতরের থমথমে আবেগঘন পরিবেশটা মুহূর্তেই হালকা হয়েছে। আরমান চৌধুরী শব্দ করে হেসে ওঠেন। রেহানা চৌধুরী ছেলের দিকে তাকিয়ে মুচকি হাসেন। নয়ন লজ্জে লাল হয়ে যায়। মেহের, তুমি বাবার সামনে শুরু করলে? করব না, এখন তো কমপ্লেন বক্সে সরাসরি অভিযোগ জানানোর সুযোগ পাচ্ছি। এতদিন তো শোনার কেউ ছিল না, আমাকেই শুনতে হতো, আমাকেই করতে হতো। বাবা আরও শুনবেন, ও না ফুচকা খাওয়ার সময় কিপটামি করে। ঠিক আছে মা, কালকে আমি ওকে সেলুনে নিয়ে যাব, আর শার্ট পুরো শোরুম তোমার নামে লিখে দেব। তুমি যা কালার বলবে তাই পরবে। সত্যি? নয়ন, শুনেছ? পুরো শোরুম। এখন থেকে তুমি প্রতিদিন রংধনু হয়ে ঘুরবা। গাড়িটা রাতে ঢাকার রাস্তা দিয়ে এগিয়ে চলে গুলশানের দিকে। পেছনের সিটে নয়ন মেহেরের হাতটা শক্ত করে ধরে রাখে। 18 বছরের হারানো হাহাকার আর 12 বছরের ইতিমখানার সংগ্রাম সব মিলেমিশে একাকার হয়েছে। আকাশের চাঁদটা হয়তো আজ একটু বেশি আলো দিচ্ছে এই অচেনা পথের রাজপুত্র আর তার চীনা রাজকন্যাকে। গাড়ির গ্লাস দিয়ে বাইরের আলো এসে পড়ে তাদের মুখে। একটা অদৃশ্য ফ্রেমে বন্দী হয় 4 জন মানুষ। রক্তের টান আর ভালোবাসার টানে মিলে যাওয়া এক সুখী পরিবারের ছবি।